করছেন? হুম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। পরিবেশ রসায়নের সেকেন্ড ডের মেগা ক্লাস নিয়ে আমরা চলে আসলাম। ইতিমধ্যেই আমাদের মেগা ক্লাস যে পর্ব সেটা শুরু হয়ে গিয়েছে। তো আমি বেশিক্ষণ ওয়েট করব না, জাস্ট 2-1 মিনিট সবাই জয়েন করার জন্য আমি একটু অপেক্ষা করব, তারপরে আমি আমার মূল ক্লাসে চলে যাব। তো একটু বলে রাখি, পরিবেশ রসায়নের উপরে আমরা বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যেই নিয়েছি এবং মেগা ক্লাস আকারে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল প্রথম ক্লাস নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের 2019-20 সেশনে জাতীয় মেধাবী অষ্টমা সাবরিনা মুস্তারি বৃষ্টি আপু। আজকে আমি দ্বিতীয় ক্লাস নিচ্ছি পরিবেশ রসায়নের উপরে। তো আশা করি আমরা পরিবেশ রসায়নটা খুব সুন্দরভাবে এই মেগা ক্লাসগুলোর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে বা পড়িয়ে দিতে সমর্থ হব। তো আমি আসলে দেরি করতে যাচ্ছি না, আশা করি অনেকে জয়েন করে ফেলেছে, আমি ক্লাসে চলে যাব সরাসরি। অলরেডি আমাদের সাথে 11 জন জয়েন করেছে। সবাইকে বলবো যে তোমরা এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দাও তোমাদের ওয়ালে এবং বিভিন্ন গ্রুপে। তার পাশাপাশি কমেন্ট বক্সে তোমার ফ্রেন্ডদের মেনশন করো, আর সবাই একটু কাইন্ডলি রিয়্যাক্ট দিয়ে দাও, কারণ আমরা এই ক্লাসগুলো অনেক কষ্ট করে নেই। তোমরা যদি একটু রিয়্যাক্ট, লাইক, কমেন্ট করো তাহলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব বা আমাদের ক্লাস নিতে আরো বেশি ভালো লাগবে। তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো আমাদের আজকে আমরা আদর্শ গ্যাসের যে বিভিন্ন আর নিয়ে প্রথমেই কথা বলবো। আর বলতে আসলে আমরা সবাই জানি যে মোলার গ্যাস ধ্রুবক যে আর, সেটা নিয়ে আমাদের আজকের কথা। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে আসলে যে জিনিসটা আসে, এইখানকার একক এবং এইটার মানটা আসে। তো বিষয়টা কেমন দেখো, আর জিনিসটা কি সেটা একটু আগে ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথমত আমরা আদর্শ গ্যাসের একটা সমীকরণ সবাই জানি। সমীকরণটা কি ছিল? আদর্শ গ্যাসের সমীকরণটা ছিল পিভি ইকুয়াল টু এন আর টি। এখানে এই যে আর, এই আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আরটা কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, রাইট? তো এই মোলার গ্যাস ধ্রুবকের মানটা এবং এককটা বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রকম হয়। যেমন ধরো আমাদের এসআই পদ্ধতিতে আর এর মান একরকম হবে, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে একরকম হবে, আবার সিজিএস পদ্ধতিতে আরেক রকম হবে। তো আমরা এই তিনটা যে পদ্ধতি আছে, এই তিনটা পদ্ধতিতেই আর এর মান এবং এক্ষেত্রে আর এর এককটা কি হবে সেটা জানবো, এবং এই দুইটা টাইপের জিনিসই আমাদের মোটামুটি লাগবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তো দেখো আমরা এখানে আরটা যদি আমরা চিহ্নিত করি, আর সূত্র অনুযায়ী হচ্ছে কি, আর মানে হচ্ছে পিভি বাই এনটি। এইটা করলেই আর এর মানটা বের হবে বা আর এর এককটা কি সেটা আমরা বের করতে পারবো। তো দেখো মূলত আমাদের যদি ধরি আমাদের তিনটা পদ্ধতি আছে, এই তিনটা পদ্ধতিতে আমাদের জানা লাগবে কি কি। একটা হচ্ছে লিটার বায়ুচাপ একক। কি কি আমরা আবার একটু কনফার্ম করি। একটা হচ্ছে লিটার বায়ুচাপ একক, খেয়াল করো, লিটার বায়ুচাপ একক। আরেকটি হচ্ছে আমাদের এসআই একক এবং আরেকটি হচ্ছে সিজিএস একক। এই তিনটা ভিন্ন এককে আমাদের আর এর মান ও এককটা কি হবে সেটা বের করতে হয়। তো প্রথমেই আমরা দেরি না করে লিটার বায়ুচাপ এককে আমাদের আর এর মানটা কি হবে সেটা বের করার চেষ্টা করব। লিটার বায়ুচাপ, একটু আমাকে প্রথমে খেয়াল করতে হবে এখানে কি কি শব্দ আছে। খেয়াল করে দেখো এখানে লিটার শব্দ আছে, তার মানে আমাদের এটার সাথে লিটারের একটা সম্পর্ক থাকবে, আর সাথে কি থাকবে? বায়ুচাপের সম্পর্ক থাকবে। এখন দেখো আমাদের সূত্র কিন্তু এইটাই, পিভি বাই এনটি। এখন পি মানে কি ধরবো? প্রথমেই আমরা আলোচনা করব লিটার বায়ুচাপ একক নিয়ে। লিটার বায়ুচাপ একক আমরা একটা কথা সবাই জানি, সেটা হচ্ছে কি, সেই জিনিসটা আমি লিখছি প্রথমে, যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন। খেয়াল রেখো,
1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা আমরা সবাই জানি, তাই না? তো তাহলে এইটা সেন্স দিয়ে কিন্তু আমরা লিটার বায়ুচাপ একক বের করতে পারবো। কারণ দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গায় আয়তনটা লিটারে দেওয়া আছে। তাহলে আমরা যদি এই সূত্রটা একটু খেয়াল করি, আমাদের এই সূত্রে কি কি জিনিস আছে? 4টা আছে, পি, ভি, এন আর টি। তাহলে আমরা স্বাভাবিকভাবে ভি যেটা, ভি এর মানটা কিন্তু আমরা এখানে কি বসাবো? ভি সমান আমরা ধরে নিব হচ্ছে 22.4 লিটার। পি সমান কি ধরবো? প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ চাপ বলতে কি বুঝি? প্রমাণ চাপ বলতে লিটার অ্যাটমসফিয়ার এককে বোঝানো হয় 1 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা এখানে পি সমান দিব 1 অ্যাটমসফিয়ার। বাকি থাকলো এন আর টি। এন মানে কি? এন মানে কিন্তু হচ্ছে আমাদের মোল। এখন দেখো এই ক্ষেত্রে মোল মানে কতটুকু? 1 মোল। তাহলে আমরা এন সমান লিটার অ্যাটমসফিয়ার এককে লিখবো কত? 1 মোল। বাকি থাকে হচ্ছে টি। তো দেখো আমাদের এই যে সূত্রটা এখানে বলছিল যে প্রমাণ তাপমাত্রা ও চাপে। তাহলে প্রমাণ চাপ তো 1 অ্যাটমসফিয়ার ছিল, প্রমাণ তাপমাত্রা কত? আমরা সবাই জানি প্রমাণ তাপমাত্রা বলতে আমরা বুঝি 273 কেলভিনকে। প্রমাণ তাপমাত্রা হচ্ছে কত? 273 কেলভিন। তাহলে আমরা এখানে 273 কেলভিন দিয়ে দিই। এই যে 4টা জিনিস, এই 4টা জিনিস যদি আমরা সূত্রে বসাই তাহলেই আলটিমেটলি আমরা আর এর মান ও এককটা পেয়ে যাব। তো চলো আমরা প্রথমেই এখান থেকে মানটা একটু জানার চেষ্টা করি। তাহলে এখানে পি এর জায়গায় আমি বসায় দিই পি সমান 1 অ্যাটমসফিয়ার, রাইট? আর ভি সমান হচ্ছে কত? 22.4 লিটার। আর এখানে এন মানে কত? এন মানে 1 মোল। আর টি মানে হচ্ছে 273 কেলভিন। তো এইটা ভাগ দিলে যে মানটা বের হবে সেটাই হবে আমাদের আর এর মান। তো এটা যদি আমরা আলটিমেটলি ক্যালকুলেট করি তাহলে সেই মানটা আসে 0.0821। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লিটার বায়ুচাপ এককে আর এর মান হচ্ছে 0.0821। মানটা জানলাম, বাট আমাদের প্রশ্ন এখানে দুইটা ধরনের হইতে পারে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে একক। তো এককটা কি? এককটা জাস্ট আমরা একটু খেয়াল করি যে ওই জিনিসগুলো বসালেই পেয়ে যাব। এখানে যে উপরে অ্যাটমসফিয়ার আর লিটার আছে, তাইলে অবশ্যই কি থাকবে? অ্যাটমসফিয়ার থাকবে, সাথে লিটার থাকবে, রাইট? ইয়েস, অ্যাটমসফিয়ার আর লিটার থাকবে। অ্যাটমসফিয়ার লিটার থাকলো, তার পাশাপাশি কি থাকবে? মোল থাকবে। তাহলে আমরা অ্যাটমসফিয়ার দিলাম, লিটার দিলাম, আর কি মোলটা উপরে চলে গেলে কি হবে? মোল ইনভার্স। আর কেলভিনটা উপরে গেলে হবে কেলভিন ইনভার্স। তাহলে আমরা বলতে পারি যে লিটার বায়ুচাপ এককে আমাদের আর এর মান হচ্ছে 0.0821 এবং একক হচ্ছে অ্যাটমসফিয়ার, লিটার, পার মোল, পার কেলভিন। তাহলে আমরা কিভাবে বের করব সেটা কিন্তু আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আচ্ছা, ক্লিয়ার আছে আমাদের এই যে ক্লাসগুলো, মানে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু কাইন্ডলি যদি সবাই ইনফর্ম করা হয়। বৃষ্টি, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে? আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তাই না? একটু কমেন্ট করে কেউ জানাও যে আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সম্ভবত যাচ্ছে ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কিন্তু এভাবে বের করতে হবে যে লিটার বায়ুচাপ এককে কি হবে বা আমাদের অন্য যে এককগুলো আছে সেক্ষেত্রে কি হবে। তাহলে আমরা প্রথমটা কিন্তু বের করে ফেললাম। এখন আমাদের বাকি আছে কি? এখন আমাদের বাকি আছে হচ্ছে আরো দুইটা, একটা হচ্ছে এসআই পদ্ধতি আর আরেকটি হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতি। তো চলো আমরা প্রথমে এসআই পদ্ধতিটা কি হবে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। এসআই পদ্ধতির ক্ষেত্রে আমরা হচ্ছে কি এসআই এককে সবগুলা জিনিস বের করতে হবে। তাহলে আমাদের এসআই আমরা এখানে তোমরা এইভাবে বের করে নিতে পারো, জাস্ট আমরা ইনফরমেশনটা এখানে বলে দেওয়ার চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য দ্রুত মনে রাখতে সুবিধা হবে। দেখো এসআই পদ্ধতিতে যেটা আমরা সবাই জানি, এসআই পদ্ধতিতে এককটা হবে, এসআই পদ্ধতির ক্ষেত্রে এককটা হবে 8.314 জুল পার কেলভিন পার মোল, রাইট? তাহলে কত? এসআই পদ্ধতিতে এককটি হবে
8.314 জুল পার কেলভিন পার মোল। আমরা এভাবেই বের করব এই সূত্রের সাহায্যে। জাস্ট আমাদের এই যে মানগুলো এগুলো এসআই মান ব্যবহার করব, তাহলেই আমাদের 8.314 জুল পার কেলভিন পার মোল আসবে। আর বাকি থাকলো আর একটা কি, বাকি থাকলো আমাদের সিজিএস পদ্ধতিতে। সিজিএস যেটা আছে এটার ক্ষেত্রে আমাদের মানটা একটু জানবো, যদিও এটা অত বেশি আসে না, বাট তারপরেও আমাদের জেনে রাখতে হবে, কারণ কোন বছর কোনটা দিবে আমরা কিন্তু আগে থেকে কেউ এক্সাক্ট বলতে পারবো না। সেক্ষেত্রে কি হবে, 8.316 ইন্টু 10 টু দি পাওয়ার, তাহলে আমরা এখানে জানলাম 8.316 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এবং এই ক্ষেত্রে এককটা হবে কি আর পার কেলভিন পার মোল, আর পার কেলভিন পার মোল। তাহলে আমাদের এই তিনটা ইনফরমেশন এখান থেকে জানতে হবে। আমরা তিনটা এখানে আলাদাভাবে লিখেছি, আমরা যে এটা লিটার অ্যাটমসফিয়ার আছে সেটাও একটু এখানে লিখে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লিটার অ্যাটমসফিয়ারে কি ছিল, লিটার অ্যাটমসফিয়ারেরটা ছিল হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে আমাদের এখানে এই তিনটা এমসিকিউ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রয়োজন বা আসবে। ক্লিয়ার? তোমরা একটু নোট ডাউন করে নাও। ইয়েস, আর পার কেলভিন পার মোল। হ্যাঁ, মাহমুদুর রহমান সুমন ঠিক বলতেছো। ইয়েস, ফাইন, ওকে। তোমরা সবাই একটু শেয়ার দিয়ে দাও। এবং সুমন বলো তো সবকিছু ক্লিয়ার আছে কিনা, একটু আমাকে একটু কনফার্ম করো তো। সুমন খুবই অ্যাক্টিভ একজন ছেলে, ও নিয়মিত ক্লাসগুলো করে, এটা আসলে খুবই ভালো একটা দিক, এবং এই ক্লাসগুলো করলে আশা করি অনেক ভালো করতে পারবে। তো চলো আমরা তাহলে মোটামুটি এই অংশটুকু যে এসআই পদ্ধতিতে কোনটা কি একক হবে সেটা জেনে ফেললাম। এবার আমরা আমাদের পরবর্তী অংশে আমরা চলে যাব। তো পরবর্তী অংশে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস জিনিসটা কি সেটা একটু আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস, আরেকটা হচ্ছে কি আমরা বলতেছি কি বাস্তব গ্যাস, রাইট? এখন আদর্শ গ্যাস কারা আর বাস্তব গ্যাস কারা, এই দুইটা আমাদের প্রথমে ক্লিয়ার হতে হবে। সহজ কথা, বাস্তব মানে যেটার অস্তিত্ব আছে সেটা হচ্ছে বাস্তব, আর আদর্শ বলতে যেটা আসলে একটা আইডিয়াল কিন্তু প্রকৃতপক্ষে অস্তিত্ব নাই। যেমন ধরো আমরা যদি একটা চিন্তা করি যে আমাদের হচ্ছে একটা ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 100%, তো 100% হচ্ছে আদর্শ, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু 100% অর্জন করা যায় না। আমরা বলতে পারি যে একটা মানুষের 100% সত্যি কথা বলতে হবে, কোনো খারাপ কাজ করবে না, কোনো ধরনের মিথ্যা বলবে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা প্রত্যেকেই কম হোক বেশি হোক কিন্তু মিথ্যা কথা বলি। বাট আমাদের টার্গেট থাকে কি যে না, আমরা 100% যাতে সত্য বলতে পারি, যতটুকু মানে 100-এর কাছাকাছি যেতে পারি। অর্থাৎ আদর্শটা আসলে খাতা কলমে বা তত্ত্ব আকারে থাকে, কিন্তু আমরা সেটা বাস্তবে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। তো গ্যাসগুলোর ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম। তো আদর্শ গ্যাস কারা, এর জন্য আমাদের বেশ কিছু শর্ত আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রথমত শর্ত হচ্ছে সে একটা সূত্র মানবে। আদর্শ গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে। নাম্বার 1 এর একটা কন্ডিশন, আদর্শ গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটি মেনে চলবে, এটা আদর্শ গ্যাসের একটা বৈশিষ্ট্য। সেকেন্ড কথা হচ্ছে এটার ক্ষেত্রে আরো একটা সূত্র মেনে চলবে, সেটা হচ্ছে পিভি বাই টি সমান কে হবে। পিভি বাই টি সমান কে, এই জিনিসটাও কিন্তু আদর্শ গ্যাস মেনে চলবে। এন্ড থার্ড এন্ড লাস্ট ওয়ান হচ্ছে এটার ক্ষেত্রে আরেকটা জিনিস মেনে চলবে, সেটা হচ্ছে ডেল ই বাই ডেল ভি ইন্টু টি ইকুয়াল টু 0 হবে। আবারও বলি, ডেল ই বাই ডেল ভি ইন্টু টি ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে এই তিনটা জিনিস কিন্তু আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে অপরিহার্য। কোন একটা গ্যাসকে যদি আদর্শ হতে হয় এই তিনটা জিনিস মেনটেন করাটা খুবই জরুরি। এই তিনটা জিনিসের অর্থ কি আমরা একটু জানার চেষ্টা করি। নাম্বার 1 দেখো, যেটা বলতেছে প্রথম যে অংশটুকু খেয়াল করে দেখো যে এইখানে এই যে ডি বাই ডিভি ইন্টু টি মানে কি, এটা বোঝাচ্ছে যে এইখানে তাপমাত্রা যদি দেখা যায় যে স্থির থাকে, ধরো টেম্পারেচারটা যদি স্থির থাকে
তাহলে আয়তন পরিবর্তন হলেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কিন্তু শূন্য হবে। তাপমাত্রা যদি স্থির থাকে, আয়তন পরিবর্তন হলেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে কি শূন্য। এটাও কিন্তু একটা সূত্র বা শর্ত ফিজিক্সে, যে তাপমাত্রার সাথে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক সমানুপাতিক। তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যদি অপরিবর্তনীয় থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে স্থির বা শূন্য। তাপমাত্রা যদি বাড়ে অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। কি বললাম? তাপমাত্রা যখন বাড়বে সেই একই সময়ে অভ্যন্তরীণ শক্তিটাও বাড়বে। তাহলে দুইটা জিনিস এখানে মনে রাখবো, তাপমাত্রা যখন বাড়বে তখন একই সাথে কি বাড়বে, অভ্যন্তরীণ যে শক্তি আছে সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এই তিনটা জিনিস যখন মানবে সেটাকে আমরা একটা আদর্শ গ্যাস বলতে পারি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের যে আয়তনগুলো খুবই নগণ্য হবে। আদর্শ গ্যাসের কি আয়তনটা খুবই নগণ্য হবে। বিষয়টা কেমন, যদি চিন্তা করো যে এইটা একটা আমাদের একটা যে কোনো একটা বেলুন বলতে পারি, তো এই বেলুনের মধ্যে যদি কোনো গ্যাস থাকে, গ্যাসগুলো অনেক, মনে করো এখানে অনেক আয়তনের গ্যাস আছে, এর মধ্যে এই পুরো আয়তনের মধ্যে আদর্শ গ্যাস যেটা হবে সেটা থাকবে খুবই ক্ষুদ্র। সহজ কথায় ওকে অগ্রাহ্য করা যায়। ধরো এতগুলা জিনিসের মধ্যে হয়তো ছোট্ট একটা ডট, তাও না, খুবই ছোট্ট একটা ডট, ধরো আমি এতটাই ছোট ডট যে এখানে দেখা যাচ্ছে না, এরকম একটা ছোট ডটের মতো যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি যে আদর্শ গ্যাস। তার মানে আদর্শ গ্যাসটা মোট আয়তনের তুলনায় আদর্শ গ্যাস পরিমাণে হবে খুবই ক্ষুদ্র বা অত্যন্ত নগণ্য, তাকে আমরা এক কথায় অগ্রাহ্য করতে পারি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের একটা শর্ত। কেন এরকম হবে? কারণ আদর্শ গ্যাসের আয়তন অনেক ছড়ানো থাকে। এখানে আন্তঃআণবিক যে আকর্ষণ, এখানে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না বললেই চলে, এবং আন্তঃআণবিক দূরত্বটা অনেক বেশি থাকে, যার জন্য অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে। দ্যাটস ওয়াই যে আদর্শ গ্যাসের বা আদর্শ গ্যাসটি থাকে সেটি বাস্তব গ্যাসের তুলনায় বা ওই পুরো আয়তনের তুলনায় খুবই নগণ্য থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আর একটা শর্ত মনে রাখবা আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না। কি বললাম? আদর্শ গ্যাসের কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকবে না, অর্থাৎ এর কোনো আকর্ষণ বলও থাকবে না, আবার একই সাথে বিকর্ষণ বলও থাকবে না। তাহলে আমরা কিন্তু এখানে তিনটা ভিন্ন ধরনের শর্ত বললাম। নো আকর্ষণ বিকর্ষণ বল, অর্থাৎ কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না। কেন থাকবে না? দেখো, আদর্শ গ্যাসের যেহেতু আয়তনটা এমন হয় যে এরা অনেক দূরে দূরে পরস্পর অবস্থান করে, যার জন্য তাদের আন্তঃআণবিক বল প্রায় শূন্যের কাছাকাছি থাকে বা থাকে না বললেই চলে। আর যখন আন্তঃআণবিক বল থাকে না বা খুবই কম থাকে তখন তাদের মধ্যে কোনো আকর্ষণ বা পরস্পরের প্রতি কোনো বিকর্ষণ থাকে না। তাইলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের কি কি শর্ত আমরা একটু যদি রিক্যাপ করি। প্রথমত তিনটি যে সূত্রের কথা আমরা দেখালাম, ওই তিনটি সূত্র আদর্শ গ্যাস কিন্তু সুন্দর মতো মেনে চলবে। আরো সহজ কথা বলতে গেলে গ্যাসের যে সমন্বয় সূত্র আছে, অর্থাৎ বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, এই সূত্রগুলো আদর্শ গ্যাস মেনে চলবে। তাহলে আদর্শ গ্যাস তিনটা সূত্র মেনে চলে। কি কি? আদর্শ গ্যাস তিনটা সূত্র মেনে চলে। সেটা কি কি আমরা একটু এখানে লেখার চেষ্টা করি। একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র, আর একটা হচ্ছে চাপের সূত্র বলে থাকি, অ্যাভোগাড্রো সূত্র বলে থাকি। তাহলে আদর্শ গ্যাস এই বয়েল, চার্লস ও চাপের সূত্র মেনে চলবে। এখন তো প্রশ্ন হতে পারে, আদর্শ গ্যাস যদি বয়েল, চার্লস ও চাপের সূত্র মেনে চলে তাহলে বাস্তব গ্যাস কি কোনো সূত্র মেনে চলে? হ্যাঁ, বাস্তব গ্যাসের ক্ষেত্রেও একটা সমীকরণ মেনে চলে। বাস্তব গ্যাস কোন সমীকরণ মেনে চলে? ভ্যান ডার ওয়েলস সমীকরণ মেনে চলে। আবার বলি, বাস্তব গ্যাস হচ্ছে ভ্যান ডার ওয়েলস সমীকরণ মেনে চলে। আমরা এখানে লিখছি বাস্তব গ্যাস কোন সমীকরণ মেনে চলবে? ভ্যান ডার ওয়েলস সমীকরণটা মেনে চলবে। এটা হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে আমার মনে হয় কি ধরনের এমসিকিউ হতে পারে এই জায়গা নিয়ে সেটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এখান থেকে আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আমাদের ক্ষেত্রে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে
এখন প্রকৃতিতে কি আসলে কোনো আদর্শ গ্যাস আছে? না, প্রকৃতিতে যে গ্যাসগুলো আমরা দেখতে পারি এরা আসলে কেউই আদর্শ গ্যাস না। যেমন ধরো আমরা চিন্তা করি যে হাইড্রোজেনের কথা যদি বলি, কিংবা নাইট্রোজেন অথবা আমাদের মিথেন, এরা কিন্তু কেউই আদর্শ গ্যাস না। এরা সবাই কি ধরনের গ্যাস? এরা হচ্ছে বাস্তব গ্যাস। কেন? কারণ এরা যে শর্তগুলোর কথা আমরা বললাম, বয়েল, চার্লস, চাপ বা সমন্বয় সূত্র আদর্শ গ্যাসের, এগুলো এই গ্যাসগুলো মেনে চলে না। সেকেন্ডলি, এদের আয়তন গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য না। এদের আয়তন কিন্তু গ্যাসের মোট আয়তনের তুলনায় নির্দিষ্ট পরিমাণ থাকে। থার্ড, এদের আকর্ষণ বিকর্ষণ বল আছে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি ছিল শর্ত? তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না। তো যেহেতু এই জিনিসগুলো এই গ্যাসগুলো অস্বীকার করে, এই জন্য হাইড্রোজেন, নাইট্রোজেন বা মিথেনকে আমরা বলি বাস্তব গ্যাস। তো চলো, আমাদের এই ক্ষেত্রে এই যে আদর্শ গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আমরা বলছিলাম প্রথমেই আদর্শ গ্যাস প্রমাণ তাপমাত্রা ও চাপে, আদর্শ গ্যাস কত তাপমাত্রা আয়তন হচ্ছিল? 1 মোলের আয়তন হচ্ছে 22.414 লিটার। এই পরিমাণ যখন যার হবে আয়তনটা, সে হবে আদর্শ গ্যাস। কিন্তু এইগুলো যে আদর্শ গ্যাস না, সেটা আমরা কিন্তু এর আয়তন গুলো দেখেই খেয়াল করতে পারি। যেমন ধরো আমরা যদি একটু কম্পেয়ার করি, হাইড্রোজেনের ক্ষেত্রে যদি লক্ষ্য করো, হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু এটা পরিমাণে হবে মাত্র কত? 22.432। খেয়াল করে দেখো, 22.432। নাইট্রোজেনের কথা যদি বলি, নাইট্রোজেনের ক্ষেত্রেও ওইটা চেঞ্জ আসবে, এর সাথে মিলবে না। বা একই সাথে যদি আমরা মিথেনের কথাও বলি, মিথেনের ক্ষেত্রেও জিনিসটা মিলবে না। তাইলে আমাদের যেখানে আদর্শ গ্যাস তার আয়তন ছিল 22.414 লিটার স্থির তাপমাত্রা ও চাপে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো সেটা আর কিন্তু 22.414 নাই, হয়ে গেছে কত? 432। তার মানে সেটা কিন্তু আদর্শ গ্যাসের যে আয়তন তার থেকে বিচ্যুত হয়ে গেছে। দ্যাটস ওয়াই এইগুলোকে কিন্তু আমরা আদর্শ গ্যাস বলতে পারি না। তো দেখো, এই যে বাস্তব গ্যাসগুলোর থেকে আমাদের যে সহজ কথা বলি যে আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি, এই বিচ্যুতিটাকে একজন বিজ্ঞানী চমৎকার ভাবে প্রকাশ করছেন। বাস্তব গ্যাসগুলোর আদর্শ গ্যাস থেকে যে বিচ্যুতি, এই জিনিসটা নিয়ে একজন বিজ্ঞানী গবেষণা করছেন, তার নাম হচ্ছে এমাগা। কি নাম? এমাগা। এবং ইনি একটা লেখ চিত্র আকারে দেখাইছেন যে কিভাবে বাস্তব গ্যাসের সাথে আদর্শ গ্যাস বিচ্যুতি ঘটতেছে, এবং তার ওই বক্রটাকে বলা হয় এমাগা বক্র। কি বলি? এমাগা বক্র। তো এমাগা বক্রের ক্ষেত্রে তিনি পরীক্ষা করে দেখাইছেন যে আসলে আমাদের যে স্থির তাপমাত্রা ও চাপে এরা কিন্তু বয়েলের সূত্র মেনে চলে না। আমাদের বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্র ছিল ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ পিভি সমান কে হবে আলটিমেটলি। কিন্তু এই এমাগা বক্রে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, তাহলে জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এইটা হচ্ছে আমাদের একটা লেক, এখানে এই পাশে আমরা চিহ্নিত করলাম পিভি, আর এই পাশে আমরা ধরো দিলাম একটা নির্দিষ্ট পরিমাণ চাপ দিলাম। এখন এইটা যদি আমরা ধরো এখান থেকে 0 দিলাম, এটাকে 1, এটাকে 2, আর এইদিকে ধরো আমরা বিভিন্ন রকম দিতে থাকলাম, যে এটা 200 দিলাম, তারপরে 400 দিলাম, এইভাবে ধরো আমরা 600, 800, 1000 এরকম দিয়ে রাখলাম। ঠিক আছে? দেখো আমাদের আদর্শ গ্যাসের যে শর্ত, ধরো সেটা হচ্ছে আদর্শ গ্যাস হইতে হইলে আমাদের এই রকম একটা ফর্মে যাইতে হবে। কারণ আদর্শ গ্যাস কি হবে? আমরা এখানে যাই পরিবর্তন ঘটাই না কেন, চাপের পরিবর্তন যাই ঘটুক না কেন, কিন্তু পিভি এর মান থাকবে ধ্রুবক। আদর্শ গ্যাস কিন্তু আমরা বলছি চাপের পরিবর্তন যাই হোক না কেন, আলটিমেটলি পিভি এর মান হবে কি? কে, অর্থাৎ কনস্ট্যান্ট হবে, এটা কিন্তু ধ্রুবক হয়ে যাবে। তাহলে যদি আমরা দেখি যে এখানে চাপের পরিবর্তন ঘটায়ও আলটিমেটলি পিভি এর মান ধ্রুবক থাকে, তাহলে বলতে পারি যে সেটা আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে। তাহলে এখন আমরা বিভিন্ন গ্যাস দিয়ে যদি চিন্তা করি, তাহলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। ধরো আমরা প্রথমে একটা গ্যাস দিলাম কার্বন ডাই অক্সাইড। ধরো আমরা একটা গ্যাস দেওয়ার চেষ্টা করলাম যে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড দিলে জিনিসটা অনেকটা এরকম আসবে। এটা ধরো আমরা কার্বন ডাই অক্সাইডকে চিহ্নিত করলাম, তো কার্বন ডাই অক্সাইডকে দিলে এরকম একটা লেখ আসবে। এবার ধরো আমরা দিলাম হচ্ছে একটা অক্সিজেন, অক্সিজেনকে দিলে হয়তো বা এরকম একটা জিনিস আসবে, এটা হচ্ছে অক্সিজেন। এবার ধরো আমরা দিলাম এখানে আরো কিছু ইয়া টাইপের গ্যাস, নাইট্রোজেন দিলাম, ধরো এটা দিলাম নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেন। ধরো আরেকটা দিলাম হিলিয়াম, এটা হচ্ছে হিলিয়াম। তো তাইলে এখন খেয়াল করে দেখো যে আমাদের যে লেখটা দেখাইলাম, এই লেখ কি দেখাচ্ছে? লেখ দেখাচ্ছে এই যে প্রথমে যে ডট 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 দেয়া আছে, খেয়াল করো ডট 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 ডট,
এটা হচ্ছে আদর্শ গ্যাসের সিরিয়াল, মানে যদি এই ক্রম অনুযায়ী গ্যাসগুলো আসতো তাহলে বুঝতাম যে সেই গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাস। এই ক্রম অনুযায়ী আসলে সেটাকে আমরা বলবো আদর্শ গ্যাস। কিন্তু দেখো এইগুলা কোনোটাই কিন্তু এই ক্রম অনুযায়ী নাই। যেমন আমরা যদি চিন্তা করি, এই যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডে যখন চাপের পরিবর্তন করা হয়েছে বা চাপ বাড়ানো হয়েছে তখন কি হয়েছে দেখো তো, প্রথমে এইটার ক্ষেত্রে প্রথমে খেয়াল করে দেখো, প্রথমে এটা একটু নিম্নগামী হয়েছে, তারপরে এটা বৃদ্ধি পাইছে। খেয়াল করে দেখো, প্রথমে এটা কমছে, তারপরে এটা কিন্তু বাড়ছে। খেয়াল করে দেখো, প্রথমে কি হয়েছে, প্রথমে কিন্তু এটা কমছে, তারপরে আবার সরল রৈখিক ভাবে পিভি বৃদ্ধি পাইছে। তাহলে এখানে আমরা বলতে পারি চাপের পরিবর্তনে অক্সিজেন এর ক্ষেত্রে কি হয়েছে, প্রথমে কমছে, কমে তারপরে আবার বৃদ্ধি পাইছে। পিভি এর মানটা কি হয়েছে, প্রথমে কমছে, কমে তারপরে বৃদ্ধি পাইছে। এটা কার কার ক্ষেত্রে, এটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে ও কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। কিন্তু খেয়াল করে দেখো যে আর দুইটা গ্যাস, যেটা হচ্ছে হিলিয়াম এবং নাইট্রোজেন, এইটার ক্ষেত্রে কি হয়েছে, এইটার ক্ষেত্রে সরল রৈখিক ভাবে পিভি এর মান বাড়তে শুরু করছে। খেয়াল করো, এটা কিন্তু আগের মতো হয়নি। আগে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডে কি হয়েছিল, প্রথমে কমে তারপরে বৃদ্ধি পাইছে। বাট নাইট্রোজেন ও হিলিয়ামে দেখো কি হয়েছে, যে একবারেই একটা সরল রৈখিক ভাবে বৃদ্ধি পাইছে। এখানে কিন্তু প্রথমে কমে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এগুলা কি ভিন্ন টাইপের গ্যাস? না, এগুলো সবাই কিন্তু বাস্তব গ্যাস, এরা কেউই কিন্তু আদর্শ গ্যাস না। তাহলে এটা দুই ধরনের হলো কেন? একটার ক্ষেত্রে কমে বাড়লো, আবার আরেকটার ক্ষেত্রে প্রথম থেকেই বাড়তে শুরু করলো। হোয়াই দিস ইজ হ্যাপেনিং? এখন এই প্রশ্নটা কিন্তু আসে বা এটা তোমাদের মনে হতে পারে। তো এটার কারণটা কি দেখো, আমাদের গ্যাসগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখবো যে গ্যাসের একটা নির্দিষ্ট ভর আছে, গ্যাসের একটা নির্দিষ্ট ভর আছে। এখানে যে হাইড্রোজেন আর হিলিয়াম যদি আমরা একটু চিন্তা করি, বা নাইট্রোজেনের কথা যদি আমরা চিন্তা করি, খেয়াল করে দেখো, সরি এটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেন আর হিলিয়ামের কথা যদি চিন্তা করি, খেয়াল করে দেখো এগুলা কিন্তু আণবিক ভর খুবই কম। কারণ হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের মাত্র 2, হিলিয়ামের কত, হিলিয়ামের ওরকম একটু 4 এর কাছাকাছি, ঠিক আছে, আণবিক ভর, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস। তাহলে খেয়াল করে দেখো, হাইড্রোজেন এবং হিলিয়াম তুলনামূলকভাবে কম ভর বিশিষ্ট গ্যাস। হাইড্রোজেন এবং হিলিয়াম তুলনামূলকভাবে কম ভর বিশিষ্ট গ্যাস। তাহলে আমরা বলতে পারি যে কম ভর বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে চাপের পরিবর্তন হলে তাদের পিভি এর মান সরল রৈখিকভাবে বৃদ্ধি পায়। কম ভরযুক্ত গ্যাসের ক্ষেত্রে চাপের পরিবর্তন হলে তাদের পিভি এর মান সরল রৈখিকভাবে বৃদ্ধি পায়। কিন্তু যারা তুলনামূলকভাবে ভারী গ্যাস, যেমন অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এরা কিন্তু তুলনামূলকভাবে ভারী গ্যাস। তো যারা তুলনামূলকভাবে ভারী গ্যাস হবে তাদের ক্ষেত্রে পিভি এর মান প্রথমে কমবে চাপের পরিবর্তনের সাথে, তারপরে বৃদ্ধি পাবে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু একটু ঘোরায় হতে পারে দুইটা টার্মে। কি কি? যেমন বলতে পারে যে, ধরো আমরা এখান থেকে একটা প্রশ্ন এখানে লেখার চেষ্টা করি, এই জায়গাটাই, যে ধরো প্রশ্নটা এরকম বলতে পারে যে হাইড্রোজেনের ক্ষেত্রে চাপের পরিবর্তনে পিভি এর মান কেমন হবে? পিভি এর মান কেমন হবে? প্রশ্ন এরকম হতে পারে। এখন অপশনে হয়তো দেয়া থাকলো, অপশন এ তে বাড়বে, সরল রৈখিক ভাবে বাড়বে। অপশন বি তে হয়তো দেয়া থাকলো কমবে। অপশন সি তে দেয়া থাকলো ধ্রুব থাকবে। অপশন ডি তে দেয়া থাকলো প্রথমে কমবে, তারপর সরল রৈখিকভাবে বাড়বে। এখানে 4টা অপশন আমরা দিছি। তাহলে এখন প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল হাইড্রোজেনের ক্ষেত্রে চাপের পরিবর্তনে পিভি এর মানের কেমন পরিবর্তন হবে। তা অপশন কি আছে? সরল রৈখিকভাবে বাড়বে, কমবে, ধ্রুব থাকবে, প্রথমে কমবে, তারপর সরল রৈখিকভাবে বাড়বে। যেহেতু হাইড্রোজেন কি, হাইড্রোজেন হচ্ছে নিম্ন ভর বিশিষ্ট গ্যাস বা কম ভর বিশিষ্ট গ্যাস, এদের ক্ষেত্রে কি হবে? সরল রৈখিকভাবে কিন্তু বাড়বে পিভি এর মান। তার মানে এই ক্ষেত্রে আনসার হবে কি? এই ক্ষেত্রে আনসার হবে কিন্তু এ। এক্ষেত্রে আনসার হবে এ। বাট
ধরো এই প্রশ্নটাই হাইড্রোজেনের জায়গায় জাস্ট চেঞ্জ করে দিল কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে। কি বললো? কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে। তো কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে কেমন হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না, কারণ কার্বন ডাই অক্সাইড যেহেতু ভারী গ্যাস, তার মানে প্রথমে কি হবে? প্রথমে পিভি এর মান কমবে, তারপরে কিন্তু সরলরৈখিকভাবে বৃদ্ধি পাবে। তাহলে যখনই আমার প্রশ্নে হাইড্রোজেনের পরিবর্তে কার্বন ডাই অক্সাইড দিয়ে দেওয়া হবে, তখন কিন্তু আনসার উইল বি অপশন ডি, অর্থাৎ প্রথমে কমবে তারপরে সরলরৈখিকভাবে বাড়বে। যদিও এরা কিন্তু সবাই বাস্তব গ্যাস। তাহলে দেখো অ্যামাগা বক্র দিয়েও বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু একটা ক্রিটিক্যাল বা একটু ঘুরায় প্রশ্ন হতে পারে, এবং স্টুডেন্টরা কিন্তু ওই যে একটা ফরম্যাট মনে রাখে এবং এই একটা ফরম্যাট মনে রেখে কিন্তু ভুল করে চলে আসে। এবং এইভাবেই কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন ভাবে মিক্স আপ করা হয় এবং স্টুডেন্টদেরকে কনফিউজ করা হয়। তারা ভাবে তারা সঠিক উত্তর দিয়ে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু ভুল উত্তর দিয়ে আসে। তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি এই অংশটুকু বুঝতে পারলাম যে এখান থেকে কেমন প্রশ্ন হবে। এরপরে আমরা একটু জানার চেষ্টা করব যে কখন এই বাস্তব গ্যাসগুলোই আদর্শ গ্যাসের ন্যায় কি আচরণ করতে পারে, কোন কন্ডিশনে? হ্যাঁ, বিশেষ বিশেষ কন্ডিশনে কিন্তু এরা বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারবে। ঠিক আছে, বিশেষ বিশেষ কন্ডিশনে এরা কিন্তু বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করতে পারবে। ঠিক আছে, এখন কোন কোন কন্ডিশনে পারবে দেখো আমরা একটু জানার চেষ্টা করি। দেখো আমরা তোমাদের আবারও বলছি, যারা এখন দেখতেছো তারা একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং কমেন্ট করে আমাকে ওকে। তো দেখো আমাদের বিশেষ একটা কন্ডিশনে, যে কন্ডিশনে আমাদের এই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, সেটা কি? যদি তাপমাত্রা বাড়ানো হয়। তাপমাত্রা বাড়াইলে আমাদের এই গ্যাসগুলো তখন কিন্তু বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করবে। কেমন? ধরো যদি আমরা চিন্তা করি যে আমাদের টেম্পারেচারটা যদি আমরা বাড়াই, ধরো, কারণ আমরা জানি যে দুইটা কন্ডিশনে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। দুইটা কন্ডিশনে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। একটা হচ্ছে কি? উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে কোন কন্ডিশনে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে আদর্শ গ্যাসের আচরণ করবে বাস্তব গ্যাসগুলো। আদর্শ গ্যাসের আচরণ দেখা যাবে। এবং অ্যামাগা বক্রে এই জিনিসটা দেখানো হয়েছে। ধরো টেম্পারেচারে যখন বাড়তেছে, ধরো আমার এখানে ছিল হয়তো বা 100 ডিগ্রি সেলসিয়াস, তখন হয়তো এরকম ছিল। যখন এটা আসতেছে দেখা যাচ্ছে যে -10 ডিগ্রি সেলসিয়াস, তখন দেখা আরো বেশি আদর্শ গ্যাসের কাছে আসতেছে। ধরো এইটাকে যখন আমরা টেম্পারেচার বাড়াই 700 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম, তখন এটা আরো কাছে চলে আসবে। টেম্পারেচার যদি আরো বাড়াই, ধরো 800 ডিগ্রি সেলসিয়াস করলাম, তাহলে সেটা আরো আদর্শ গ্যাসের কাছাকাছি যাচ্ছে, কারণ আমাদের আদর্শ গ্যাসের লেগ কিন্তু এইটা। তো যত টেম্পারেচার বাড়াবো তত কিন্তু এই বাস্তব গ্যাসগুলোই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। এবং কেন করবে? দেখো তাপমাত্রা যখন বাড়ানো হয় তখন কিন্তু গ্যাসের কি হয়? গ্যাসের আয়তনটা বৃদ্ধি পায়। যত তাপমাত্রা বাড়ানো হয় গ্যাসের আয়তন তত বাড়ে, অর্থাৎ গ্যাসগুলো পরস্পর থেকে কি দূরে অবস্থান করতে শুরু করে। গ্যাসের তাপমাত্রা যত বাড়ানো হয় গ্যাসের আয়তনগুলো তত বৃদ্ধি পেতে থাকে এবং পরস্পর থেকে তত দূরে অবস্থান করতে থাকে। আর পরস্পর থেকে যত দূরে অবস্থান করবে তত তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বাড়বে এবং আন্তঃআণবিক শক্তি কমবে। ফলে গ্যাসের মধ্যে কিন্তু তাদের কোনো আকর্ষণ বিকর্ষণ বল আর থাকবে না। এই জন্য অধিক তাপমাত্রায় কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এবং তারা এত বেশি দূরত্ব অবস্থান করতে থাকে, এজন্য গ্যাসের আয়তনের তুলনায় কিন্তু তখন ওই গ্যাসটা খুবই নগণ্য হয়ে যায়। এবং এই কন্ডিশনে মোটামুটি তারা বয়েল চার্জ বা চাপের যে সূত্রগুলো আছে সেগুলো মেনে চলে। তাহলে কোন কন্ডিশনে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। নিম্ন চাপে কেন? উচ্চ তাপমাত্রাতে তো আমরা অ্যানালাইসিস করলাম। নিম্ন চাপে কি হয়? দেখো আমরা সবাই জানি চাপ যত কমবে তত কি হবে? চাপ যত কমবে, তুমি যদি একটা জিনিসকে চাপ দাও তাহলে কি সেটা কাছাকাছি চলে আসবে, বাট চাপ যত কমে যাবে তত কি দূরে সরে যাবে, রাইট? তত কিন্তু তারা বেশি দূরত্বে অবস্থান করবে। তাহলে চাপ কমা মানে আয়তন বাড়া। চাপ কমা মানে আয়তন বাড়া, বিকজ আমাদের সূত্রই বলে বা ভি সমানুপাতিক 1/p। চাপ কমা মানে কি হচ্ছে? চাপ কমা মানে আমাদের আয়তন বাড়া। তাহলে যখন চাপ কমে যাবে তখন আয়তন বাড়বে,
আর আয়তন বাড়লে তখন কি হবে, তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তি কমে যাবে এবং আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাবে, ফলে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণকে আমরা তখন অগ্রাহ্য করতে পারবো, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ বল থাকবে না। দ্যাটস ওয়াই হাই টেম্পারেচার এন্ড লো প্রেসার, এই কন্ডিশনে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে আমরা এখান থেকে এতটুকু ক্লিয়ার হইলাম যে কোন অবস্থায় আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। এটা আমরা আমাগা বক্তব্য দিয়ে বুঝলাম। তো চলো, আমাদের এখানে বিভিন্ন কন্ডিশন আছে, একটা কথা আছে যেটা দিয়ে আমরা মনে রাখি, এটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক, যেটা দিয়ে আমাদের আদর্শ গ্যাসকে ডিফাইন করা হয়। তো আমরা একটু জাস্ট 1 মিনিটের একটা ব্রেক নিব তোমাদের জন্য, এবং আমরা তারপরে আবার ক্লাস কন্টিনিউ করব। জাস্ট ওয়েট 1 মিনিট। আচ্ছা, আমরা জাস্ট 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, কারণ ক্লাস নিতে আসলে প্রচন্ড গরম পড়তেছে এমনিও। সরি। তো একটু তোমাদের বলে রাখি, এর মধ্যে আমাদের কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য বেশ কিছু টার্ম আছে। আর আমরা আমাদের কোচিং এর ব্যাপারে একটু কথা বলি। আমাদের ডিএমসি টপারে কিন্তু বর্তমানে অফলাইন এবং অনলাইন দুইটা ব্যাচই চালু আছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তোমাদের ইতিমধ্যে কিন্তু টেস্ট পরীক্ষা চলছে, তো অনেকেই অলরেডি ভর্তি হয়ে গেছে। আমাদের মেইন ব্রাঞ্চটা হচ্ছে যশোর ও ঢাকাতে। তো যারা এখনো আমাদের আর কি ডিএমসি টপারে ভর্তি হওনি, অলরেডি প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের অফলাইন ব্যাচে, যশোরে যেটা রয়েছে ও ঢাকাতে। তো যারা আসলে ভর্তি হতে চায় অফলাইন ব্যাচে তারা ভর্তি হতে পারো, অথবা অনলাইন ব্যাচে তারাও ভর্তি হতে পারো। অফলাইন ব্যাচের ব্যাপারে একটু বলি। অফলাইন ব্যাচে আমাদের কোর্স ফি হচ্ছে 15,500 টাকা ফুল কোর্স, আর অনলাইন ব্যাচেও সেম। তো যাই হোক, তোমাদেরকে ইনফরমেশনটা জানাই দিলাম। আপাতত তোমাদের কাজ হচ্ছে আমাদের এই যে মেগা ক্লাসগুলো আমরা ফ্রি নিচ্ছি, এই ক্লাসগুলো সুন্দরভাবে করা, তাহলে বুঝতে পারবে যে আমরা কিভাবে আমাদের এখানে পড়াই বা আমরা ক্লাসগুলো নেই। দেখো, আমরা মোটামুটি একটা ছোটখাটো ব্রেক নিয়ে নিলাম, এবার আমরা আবার ক্লাসে ফিরে যাই, প্লাস অনেকক্ষণ ব্রেক নিয়ে ফেলছি। তো আমরা শেষ করছিলাম কোথায়, যে আমাদের কোন অবস্থায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, এই জায়গা থেকে আমরা মোটামুটি শেষ করছি। এবার আমরা জানবো কি সংকোচনশীলতা গুণাঙ্ক। কি বললাম? সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ককে মূলত আমরা জেড দ্বারা প্রকাশ করি। সংকোচনশীলতা গুণাঙ্ককে প্রকাশ করা হয় জেড দ্বারা। সংকোচনশীলতা গুণাঙ্ক জেড দ্বারা প্রকাশ করি, এবং এই জেড সমান কি? জেড সমান পিভি বাই আর টি। পিভি বাই আর টি, এইটা হচ্ছে আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক। এখানে একটা এনও বসানো হয়, যেটা এক মোল গ্যাসের ক্ষেত্রে বা মোল হিসাব করার জন্য আমরা এটা ব্যবহার করি। তো এখন মূলত কখন আমরা আদর্শ গ্যাস বলবো, জেড এর মান কত হইলে আদর্শ গ্যাস বলবো? দেখো, জেড ইকুয়াল টু যখন 1 হবে, কি বললাম? জেড ইকুয়াল টু যখন 1 হবে, তখন আমরা সেটাকে আইডেন্টিফাই করব আদর্শ গ্যাস হিসাবে। অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্কের মান যখন 1 হবে, বা জেড এর মান 1 হবে, তখন আমরা সেই গ্যাসকে বলবো আদর্শ গ্যাস। তাহলে এখন দেখো, সংকোচনশীলতা গুণাঙ্কের মান কখন 1 হওয়া সম্ভব? যখন আলটিমেটলি এই এন এর মানটা 1 হওয়া সম্ভব। অর্থাৎ এইগুলো যখন 1 হওয়া সম্ভব, তখন আমাদের আলটিমেটলি, অর্থাৎ এইটা সমান যখন 1 হয়ে যাবে, তখনই আমরা বলবো যে সেটা আদর্শ গ্যাস। এখন কোন কন্ডিশনে সংকোচনশীলতা গুণাঙ্ক জেড ইকুয়াল টু 1 হয়? ওই যে সেম কথা, কি? উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে সংকোচনশীলতা গুণাঙ্কের মান 1 হবে। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে, রাইট?
এরপরে আসি যে আমাদের এটা তো গেল, এইখান থেকে আমাদের জেড এর মান কখনো কি হতে পারে, জেড এর মান 1 এর থেকে বেশি হতে পারে, আবার কিছু কিছু কন্ডিশনে জেড এর মান 1 এর থেকে কম হতে পারে। তো জেড এর মান যদি 1 না হয়ে 1 এর থেকে বেশি কিংবা 1 এর থেকে কম হয়, তাহলেই সেই গ্যাসটি হচ্ছে বাস্তব গ্যাস। আবার বলছি, জেড এর মান যদি 1 এর থেকে বেশি হয় কিংবা 1 এর থেকে কম হয়, তাহলে বোঝা যাবে এই গ্যাসটি হচ্ছে বাস্তব গ্যাস। এখন জেড এর মান 1 এর থেকে কখন কম হবে আর কখন 1 এর থেকে বেশি হবে, এটা একটা প্রশ্ন। কখন জেড এর মান 1 এর থেকে কম হবে আর কখন জেড এর মান 1 এর থেকে বেশি হবে। দেখো, জেড এর মান 1 এর থেকে কম মানে এটা দ্বারা বোঝায় ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি, ধরো জেড এর মান 1 এর থেকে কম, জেড এর মান যদি 1 এর থেকে কম হয়, এটা দ্বারা বোঝানো হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। কি বলি আমরা এটাকে? ঋণাত্মক বিচ্যুতি। এই ঋণাত্মক বিচ্যুতিটা প্রধানত ঘটে কাদের ক্ষেত্রে? ভারী গ্যাস নাকি হালকা গ্যাসের ক্ষেত্রে? এইটা একটু আমাদের জানা লাগবে। ঋণাত্মক বিচ্যুতি মূলত ভারী গ্যাসের ক্ষেত্রে হয়। কাদের ক্ষেত্রে হয়? ভারী গ্যাসের ক্ষেত্রে ঋণাত্মক বিচ্যুতি দেখা যায়, অর্থাৎ যাদেরকে কম্প্রেস করা যায়। কম্প্রেস করা যায়, এটার মানে হচ্ছে আদর্শ গ্যাস অপেক্ষা জেডের মান 1 এর থেকে কম মানে আদর্শ গ্যাস অপেক্ষা বেশি পেষণযোগ্য, অপেক্ষা বেশি পেষণযোগ্যকে বলা হয় জেডের মান 1 অপেক্ষা কম। মাথায় রেখো, জেডের মান 1 অপেক্ষা কম মানে এটা ঋণাত্মক বিচ্যুতি এবং আদর্শ গ্যাস অপেক্ষা বেশি পেষণযোগ্য। এবং এরকম কারা হয়? যারা তুলনামূলকভাবে ভারী গ্যাস। ভারী গ্যাসের মধ্যে কি কি আছে? মিথেন, কার্বন ডাই অক্সাইড, যেমন মিথেন হইতে পারে, কার্বন ডাই অক্সাইড হইতে পারে, অ্যামোনিয়া হইতে পারে। এই যে গ্যাসগুলো আমরা দেখালাম, মিথেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এদের ক্ষেত্রে জেড এর মান 1 এর থেকে কম এবং এরা ঋণাত্মক বিচ্যুতি ঘটে। তাহলে এখানে একটু খেয়াল রাখো, আদর্শ গ্যাস থেকে যারা বেশি পেষণযোগ্য তাদের বিশেষ বৈশিষ্ট্য কি? এদেরকে আমরা চাপ দিতে পারি, অর্থাৎ চাপ দিয়ে এই গ্যাসগুলোকে তরলে রূপান্তর করা যায়। চাপ দিয়ে এই গ্যাসগুলোকে তরলে রূপান্তর করা যায়। বললাম, চাপ দিয়ে এই গ্যাসগুলোকে তরলে রূপান্তর করা যায়, এইটা এদের একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে চাপ দিয়ে তরলে রূপান্তর করা যায় এই গ্যাসগুলো কি কি আছে? মিথেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, ইভেন অক্সিজেন। এই জন্য দেখবা যে সিলিন্ডার আকারে বা আমরা এই যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি না রান্নার ক্ষেত্রে, তো আমাদের পাইপ লাইনের মধ্যে যে প্রাকৃতিক গ্যাস আছে এই মিথেন, এগুলা কিন্তু তরল আকারে আসে। ঠিক একইভাবে আমাদের কার্বন ডাই অক্সাইডকেও কিন্তু তরল ভাবে ব্যবহার করা যায়। কোথায় কার্বন ডাই অক্সাইড তরল হিসাবে থাকে বলতো? এই যে কার্বন ডাই অক্সাইডের একটা বিশেষ কাজ আছে, এটা একটু জেনে নিই আমরা। এটা প্রত্যেকেরই কাজ আছে। কার্বন ডাই অক্সাইডের কাজটা কি? কার্বন ডাই অক্সাইড কিন্তু যা আগুন নেভাতে সাহায্য করে, কি হিসাবে? অগ্নি নির্বাপনে ব্যবহৃত হয়। কার্বন ডাই অক্সাইড কি? অগ্নি নির্বাপনে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহৃত হয়, ঠিক আছে। আর এই যে মিথেনটা কি হিসাবে ব্যবহৃত হয়? এটা জ্বালানি হিসাবে ব্যবহৃত। আমরা সবাই জানি যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এবার আসি অক্সিজেন। অক্সিজেনটা কি? তরল আকারে কিন্তু আমরা পাই এবং বিভিন্ন কাজে এই অক্সিজেন বা তরল অক্সিজেনটা ব্যবহার করা হয়। তাহলে সহজ কথা বলতে পারি আমরা, জেড এর মান 1 এর থেকে কম হবে কোন বাস্তব গ্যাসগুলোর জন্য? যারা তুলনামূলকভাবে ভারী। এবং এই বাস্তব গ্যাসগুলো কি? এইগুলো হচ্ছে কিন্তু ঋণাত্মক বিচ্যুতি ঘটে আদর্শ গ্যাস অপেক্ষা বেশি পোষণযোগ্য বা পেষণযোগ্য, অর্থাৎ এদের বেশি কম্প্রেস করা যায়, চাপ দেওয়া যায়। চাপ দিয়ে কিসে পরিণত করা যায়? তরলে রূপান্তর করা যায়। তাহলে এইটুকু ক্লিয়ার। তাহলে এইটা যদি এরকম হয়, তাহলে যাদের ক্ষেত্রে জেড এর মান 1 অপেক্ষা বেশি তাদের ক্ষেত্রে কি হবে? তারা হালকা গ্যাস হবে না ভারী গ্যাস হবে বলুন তো? জেড এর মান যাদের ক্ষেত্রে 1 অপেক্ষা বেশি তারা সহজে মনে রাখবে এরা হবে হালকা গ্যাস, অর্থাৎ এরা হবে কি? হালকা গ্যাস। তাহলে এদের উদাহরণের মধ্যে আমরা কি পাবো? হাইড্রোজেন, হিলিয়াম। জেড এর মান 1 অপেক্ষা বেশি হবে কাদের? হাইড্রোজেন, হিলিয়াম বা যে সকল গ্যাস হালকা আছে। তাহলে এরা কি হবে? এরা কিন্তু আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য হবে। আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য হবে হচ্ছে আমাদের হালকা গ্যাস বা যাদের মান জেড এর বা সংকোচনশীলতা গুণাঙ্কের মান 1 এর থেকে বেশি হবে। এবং এদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য,
সহজে তরলে রূপান্তর করা যায় না, এদেরকে সহজে তরলে রূপান্তর করা যায় না, রূপান্তর করা যায় না। তো এই বৈশিষ্ট্যগুলো এদের থাকবে। তো মোটামুটি তাহলে আমরা সংকোচনশীলতা গুণাঙ্কের মান কাদের জন্য কেমন হবে এটা আমরা মোটামুটি ক্লিয়ার হলাম, রাইট? এবার আমরা একটু জানার চেষ্টা করব ভ্যান ডার ওয়ালস যে সমীকরণ আছে সেটা নিয়ে একটু জানার চেষ্টা করব। এবার আসি আমরা ভ্যান ডার ওয়ালস যে সমীকরণ সেটা জানবো। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি? ভ্যান ডার ওয়ালস হচ্ছে বাস্তব গ্যাসের যে সমীকরণ সেটাকে বলি ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আমরা জানি আদর্শ গ্যাসের যে সমীকরণটা ছিল কি, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT। আদর্শ গ্যাসের সমীকরণটা কি ছিল? PV = nRT, এটা ছিল আদর্শ গ্যাসের সমীকরণ। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে বাস্তব গ্যাসগুলো এই সমীকরণ মানতেছে না, অর্থাৎ তাদের সমীকরণে কিন্তু একটা ভিন্নতা দেখা দিচ্ছে। তো এই ভিন্নতা দেখা দেওয়ার কারণে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ভ্যান ডার ওয়েলস, এবং এটাকে বলা হয় দুর্বল আকর্ষণ বল বলা হয়, কিন্তু দেখবে ভ্যান ডার ওয়েলসের দুর্বল আকর্ষণ বল বলে একটা কথা আছে ভ্যান ডার ওয়েলসের। তো এই ভ্যান ডার ওয়েলস একটা সমীকরণ প্রতিষ্ঠা করেন, এটা বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য। কারণ আলটিমেটলি তো তোমাকে বাস্তব গ্যাস নিয়েই কাজ করতে হবে, সো এই সমীকরণটা কিন্তু প্রয়োজন ছিল। তিনি লক্ষ্য করে দেখলেন যে আসলে বাস্তবের ক্ষেত্রে আমরা যখন হিসাব করি তখন কিন্তু চাপের যে মানটা থাকে বা আয়তন কিন্তু আদর্শ গ্যাসের আয়তনের তুলনায় কম হয়। যদি ধরি আদর্শ গ্যাসের নরমাল আয়তন থাকে V, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু আয়তন V আর থাকে না, সেটা হয়ে যায় কি V - B। কারণ কি আদর্শ গ্যাসের থেকে বাস্তব গ্যাসের আয়তন কিছুটা কম থাকে, আদর্শ গ্যাসের থেকে বাস্তব গ্যাসের আয়তন কিছুটা কম থাকে, এজন্য V - B। কিন্তু চাপের ক্ষেত্রে যদি বলি, চাপের ক্ষেত্রে কিন্তু আদর্শ গ্যাসের থেকে বাস্তব গ্যাসের চাপ আবার কিছু বেশি থাকে। এজন্য এই চাপটার পরিমাণটা কি এটা হিসাব করার জন্য তারা হিসাব করছে P + A/V²। এটা হচ্ছে বাস্তব গ্যাসের চাপ। যেখানে আদর্শ গ্যাসের চাপ ছিল P, আয়তন ছিল V, কিন্তু বাস্তব গ্যাসের হয়ে গেল কি P + A/V² চাপ আর V - B আয়তন। তো এই জিনিসটাকে তারা সমীকরণে বসানোর চেষ্টা করছে এবং বসায় একটা ফর্মুলা পাইছে। সেই ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল এরকম, দেখো আমাদের এখানে PV না, তাহলে PV যদি হিসাব করা হয় এটাকে আলটিমেটলি তারা একটা সমীকরণে আনার চেষ্টা করছে এবং সমীকরণে আসে যে n মোলের ক্ষেত্রে যখন হিসাব করছে তখন তাদের ক্ষেত্রে এই সমীকরণটা এরকম আসছে যে P এর জায়গায় কি বসাইলাম, আমি ধরো 1 মোল যদি চিন্তা করি তাহলে P এর জায়গায় কি বসাবো? P + এই যে এইটাকেই যদি আমরা জাস্ট P এর জায়গায় এইটা আমরা চেঞ্জ হবে P দ্বারা, তাহলে P এর জায়গায় আমরা কি বসাবো? P + A/V²। আর V এর জায়গায় কি বসাবো? V এর জায়গায় বসাবো V - B। তাহলে V - B = 1 মোল, যেহেতু তাহলে n এর জায়গায় কি 1 মানে 1 অর্থাৎ RT। তাহলে 1 মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়েলসের সমীকরণ হবে P + A/V² * V - B = RT। P + A/V² * V - B = RT। কিন্তু যখন এটা আমাদের n মোল গ্যাসের ক্ষেত্রে চলে আসবে তখন কি হবে? তখন এটার একটা চেঞ্জ দেখা দিবে। n মোল গ্যাসের ক্ষেত্রে তখন কি হবে? n মোল গ্যাসের ক্ষেত্রে আমাদের তখন কিন্তু একটু পরিবর্তন দেখা দিবে। কি হবে? দেখো যখন n মোল হবে তখন আমাদের এই জায়গাটা একটা n বসবে, P + n² A/V² into V - NB = nRT। এই হবে আমাদের n মোল গ্যাসের জন্য সূত্র। এখন মনে হতে পারে ভাইয়া এখানে তো V এর পরে B এর আগে শুধু n দিলেন, কিন্তু A এর জায়গায় n² কেন দিলেন? এখানে তো দেওয়ার দরকার ছিল NA/V²। দেখো প্রতিটা V এর জন্য একটা n, প্রতিটা V এর জন্য একটা n। এইখানে যেহেতু V একটা ছিল এজন্য NB হইছে, বাট এখানে দেখো V², যেহেতু এখানে V², সো V দুইটা, এইজন্য n হইছে দুইটা, এইজন্য n² হয়ে গেছে। দ্যাটস হোয়াই P + n² A/V² into V - NB = nRT। এটা হবে বাস্তব গ্যাসের জন্য n মোল গ্যাসের বাস্তব গ্যাসের সমীকরণ। ভ্যান ডার ওয়েলসের n মোল গ্যাসের জন্য বাস্তব গ্যাসের সমীকরণ হবে P + n² A/V² into V - NB = nRT। আমার মনে হয় আমরা এটুকু বুঝতে পারছি, ক্লিয়ার হওয়ার কথা।
তো এই জায়গাটুকু এই, তাহলে এখন এই প্রশ্নটা কিভাবে হইতে পারে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রশ্নগুলো বিভিন্ন ঘুরে আসতে পারে। একটাতে 1 মোল গ্যাসের জন্য দিতে পারে। এখন যদি আমাদের প্রশ্নটা দেয় যে 2 মোল গ্যাসের জন্য, প্রশ্ন এরকম হতে পারে। কিভাবে প্রশ্ন হয় সেটা আমাদের জানা খুব প্রয়োজনীয়। হয়তো প্রশ্ন দিল 2 মোল, আমি এখানে লিখলাম 2 মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়েলসের সমীকরণ কি, বা বাস্তব গ্যাসের সমীকরণ কেমন হবে, বাস্তব গ্যাসের সমীকরণ কেমন হবে। কারণ অপশন 4টা দিবে, রাইট? সমীকরণ কেমন হবে, সমীকরণ কেমন হবে, এখানে অনেকগুলো অপশন দিতে পারে। তাহলে দেখো এখানে 2 মোল যখন বলবো, 2 মোল মানে কি, n = 2, মানে মোল বলতে তো n বোঝায়, তাহলে n = 2, তাহলে n এর জায়গায় 2 বসাই যেটা ক্যালকুলেশন করব। অর্থাৎ তাহলে আমরা এখানে দিলাম p হবে n মানে 2, 2 এর স্কয়ার করলে কত হয় 4, তার মানে 4a/v² ইনটু v মাইনাস n এর জায়গায় 2, 2b = 2RT। এই হবে আমাদের 2 মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়েলসের সমীকরণ। তাহলে এখন অপশনে দেখা গেল দেয়া থাকলো যে এইটা একটা অপশন দেয়া থাকলো, প্রশ্ন এটা হলো অপশন এটা একটা দেয়া থাকলো, এটা একটা দেয়া থাকলো, আর একটা অপশন মনে করো যে এরকম দেয়া আছে p + a/v² ইনটু v মাইনাস b = RT। आंसर কিন্তু অবশ্যই এটা হবে। অনেক কিন্তু ভুল করে এইটা বা এইটা দিতে পারো, কারণ 1 মোল গ্যাসের জন্য এইটা আর n মোলের জন্য এইটা। সো এই দুইটা যেহেতু বইয়ে সরাসরি দেয়া আছে, তো তখন 2 মোল দিক আর 3 মোল দিক তোমরা কিন্তু কোনো ক্যালকুলেশন না করে অনেক সময় প্রথম এবং দ্বিতীয় যে ভুলটা রয়েছে সেটা কারেক্ট आंसर হিসেবে ভরাট করো। বাট 2 মোল হইলে তখন কিন্তু n এর জায়গায় 2 এর মান বসাইতে হবে, 3 মোল হইলে 3। তো ধরো এটা 3 মোল বলতাম আমরা, এই সময় যদি 3 মোল বলতাম তাহলে কি হতো বলতো, 3 এর স্কয়ার 9 হয়ে যেত, 9a/v, এখানে 2b এর জায়গায় কি হয়ে যেত 3b, এবং এখানে 2RT জায়গায় হয়ে যেত 3RT। সুতরাং প্রশ্ন দেখতে হবে এবং প্রশ্ন বুঝে শুনে এই আনসারগুলো কিন্তু করতে হবে। আমাদের অনেকেই কিন্তু বুঝে শুনে না আনসার করে সরাসরি মুখস্থ আনসার করি, যার ফলে কিন্তু আমরা জিনিসগুলো ভুল করি বা সহজেই ভুল হয়ে যায়। এজন্য সবসময় কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আমরা শুধুমাত্র কিন্তু বই পড়লে যদি সবকিছু হতো তাহলে আমাদের কিন্তু টিচারের কাছে যাওয়া লাগতো না বা সবকিছু এত সুন্দরভাবে বোঝার প্রয়োজন হতো না। দ্যাটস ওয়াই অলওয়েজ বুঝে শুনে পড়তে হবে, তাহলে দেখবা যে ইনশাআল্লাহ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু ভালো করার চান্সটা অনেক বেড়ে যাবে। তোমাদের বৃষ্টিবাবু যিনি জাতীয় মেধায় 8ম হয়েছেন, উনি কিন্তু সব জিনিসগুলো কিন্তু খুব বুঝে শুনে পড়তেন। দ্যাটস ওয়াই কিন্তু সে এত চমৎকার একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট কিন্তু করতে পারছে। আচ্ছা, আমাদের সাথে এখন অনেকে আছে যে রুহানি দেখতেছে, রুহানিও আমাদের স্টুডেন্ট ছিল, ও এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়তেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রুহানি। ও আমাদের ডিএমসি টপারের স্টুডেন্ট ছিল। তো আসি, দেখি আমরা আমাদের পরবর্তী অংশে যাই। আমরা এখান থেকে ভ্যান ডার ওয়েলস সম্পর্কে জানলাম। এবারে আমাদের কাজ হচ্ছে আমরা একটু বিভিন্ন ধরনের নাইট্রোজেন যে ফিক্সেশন আছে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করব। নাইট্রোজেন ফিক্সেশন, এখন আসি নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে আমরা একটু ডিটেইল জানব। প্রথমেই নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি সেটা জানবো আমরা। আবারও বলছি, প্রথমেই আমরা জানবো নাইট্রোজেন ফিক্সেশন টপিকটা কি। নাইট্রোজেন ফিক্সেশন টপিকটা কি এটা যদি আমরা ক্লিয়ারলি জানতে পারি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা বোঝা সহজ হয়ে যাবে। দেখো এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা ফিক্সেশন। ফিক্সেশন মানে কি, কোনো কিছু নির্দিষ্ট করা। যেমন ধরো ব্যাংকে আমরা যে টাকাগুলো এক জায়গায় রাখি একটা নির্দিষ্ট সময়ের জন্য বা আমাদের ডিপোজিট করি, সেটাকে আমরা কি বলি, ফিক্সড ডিপোজিট। কারণ ব্যাংকে আমরা ওই টাকাটা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সংরক্ষণ করে রাখছি, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ফিক্সড ডিপোজিট। ঠিক একইভাবেও নাইট্রোজেনকে যদি আমরা বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখতে পারি সেটাকে আমরা বলি নাইট্রোজেন ফিক্সেশন। আমরা সবাই জানি আমাদের প্রকৃতিতে একটা হিউজ পরিমাণ নাইট্রোজেন আছে। আমাদের প্রকৃতিতে প্রায় 78% নাইট্রোজেন আছে। কত শতাংশ? 78% নাইট্রোজেন কিন্তু আমাদের প্রকৃতিতে আছে। বাট এই নাইট্রোজেন গুলা কিন্তু আমরা সবসময় কিন্তু ইউটিলাইজ করতে পারি না বা ব্যবহার করতে পারি না।
এই নাইট্রোজেনকে আমরা ব্যবহার করার জন্য নাইট্রোজেনের বিভিন্ন যৌগ হিসাবে কিন্তু আমরা এই নাইট্রোজেনটাকে সংরক্ষণ করা হয়। এখন নাইট্রোজেন সংরক্ষণ বা ফিক্সেশনের বিভিন্ন প্রক্রিয়া আছে। একটাকে আমরা বলি প্রাকৃতিক প্রক্রিয়া, আর একটাকে বলা হয় কৃত্রিম বা সংশ্লেষণিক প্রক্রিয়া। নাইট্রোজেন ফিক্সেশনের প্রক্রিয়াটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা কি প্রাকৃতিক পদ্ধতি আর একটা সংশ্লেষণিক পদ্ধতি। নাম্বার 1 একটা হচ্ছে ন্যাচারাল একটা সিস্টেম, যেটাকে আমরা বাংলায় বলছি প্রাকৃতিক পদ্ধতি, আর আরেকটা হচ্ছে সংশ্লেষণিক পদ্ধতি, যেটা আমরা বিশেষ প্রক্রিয়ায় ল্যাবরেটরির মাধ্যমে আমরা সংশ্লেষণ করি বা তৈরি করি, সেটাকে আমরা বলছি সংশ্লেষণিক পদ্ধতি। তো আমরা দুইটা পদ্ধতি সম্পর্কে জানবো। তো প্রথমেই জানবো প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতিতে মূলত দুইটা প্রক্রিয়ায় আমরা নাইট্রোজেনটাকে সংশ্লেষণ করে থাকি। প্রাকৃতিক যে পদ্ধতি আছে, একটাকে বলা হয় আমাদের সংশ্লেষিত হয় বা সংরক্ষণ করা হয় বজ্রপাতের মাধ্যমে। প্রাকৃতিক প্রক্রিয়ায় আমরা নাইট্রোজেন ফিক্সেশন হয় কিসের মাধ্যমে? একটা হচ্ছে বজ্রপাতের মাধ্যমে, আর একটা হচ্ছে উদ্ভিদে হয় সিমবায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে। উদ্ভিদে সিমবায়োটিক যে ব্যাকটেরিয়া আছে, এই সিমবায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু এটা প্রাকৃতিক প্রক্রিয়ায় সংরক্ষিত হয়। আমরা ক্লিয়ার করব জিনিসগুলো। প্রথমে একটু আসি বজ্রপাত বা নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে হয় বজ্রপাতের মাধ্যমে। তো বজ্রপাতের মাধ্যমে নাইট্রোজেন ফিক্সেশনে যদি আমরা একটু আলোচনা করি, দেখবা এটা কিন্তু একটা খুবই প্রাকৃতিক একটা দুর্যোগ বলি আমরা অনেকে। তো এই প্রাকৃতিক দুর্যোগটা বিশেষ করে এই যে বর্তমান টাইমে কিন্তু প্রচুর বজ্রপাত হয়। তো এই যে বজ্রপাত হয়, বজ্রপাতে কিন্তু একটা হিউজ টেম্পারেচার উৎপাদিত হয়। আমরা জানি যে বজ্রপাতের সময় প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপাদিত হয়। কত ডিগ্রি বললাম? 3000 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করো, বিশাল তাপমাত্রা। কিন্তু এই তাপমাত্রাটা বজ্রপাতের সময় কিন্তু উৎপাদিত হয়। বিষয়টা কেমন হয়? আমাদের বায়ুমণ্ডলে দুইটা জিনিস খুব কমন, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা অক্সিজেন। তো বজ্রপাতের সময় কি ঘটে দেখো, বজ্রপাত যখন হয় তখন এই নাইট্রোজেন এবং অক্সিজেন, এই যে বিশাল তাপমাত্রা উৎপাদিত হয় 3000 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রার প্রভাবে সেটা কিন্তু নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। কিসে পরিণত হয়? নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। প্রথম ধাপ হচ্ছে বজ্রপাতে নাইট্রোজেন ফিক্সেশনের এই নাইট্রিক অক্সাইড উৎপাদন। কি হলো? 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন এবং অক্সিজেন আছে সেটা বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এরপরে কি হয়, আমাদের বায়ুমণ্ডলে তো শুধু নাইট্রিক অক্সাইড বিষয়টা এরকম না, এখানে তো আরো অক্সিজেন আছে। এখন এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটায়। মনে করো নাইট্রিক অক্সাইড কি করলো? অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাইলো। এবং যখন বজ্রপাত কমে যায় তখন কিন্তু টেম্পারেচার আর এত থাকে না, 3000 ডিগ্রি কিন্তু আর থাকে না। তখন হয়তো টেম্পারেচার হয়ে যায় 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। এই 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বা টেম্পারেচার যখন কমে যায় বা সহজে যখন ঠান্ডা হয়ে যায়, তখন এই নাইট্রিক অক্সাইড কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে? নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এখানে বলে রাখা ভালো, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হলো, এই যে প্রক্রিয়া, এখানে কি হলো? নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া, আর অক্সিজেনের সাথে যে বিক্রিয়া হয় সেই বিক্রিয়াকে বলি আমরা জারণ বিক্রিয়া। কি বলি? জারণ বিক্রিয়া। তাইলে নাইট্রোজেন ফিক্সেশনের সেকেন্ড যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের উৎপাদন। এবং এই বিক্রিয়াটাকে কি বলি? এই বিক্রিয়াটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। মেক ইট ক্লিয়ার, জারণ বিক্রিয়া। তাহলে আমাদের দ্বিতীয় প্রক্রিয়াটা গেল। এরপরে কি হবে, আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হয়, বজ্রপাতের সময় তো বৃষ্টি হয়, তখন এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার বৃষ্টির পানির সাথে মেশে। নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করবে? এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা মনে করো যে আমাদের যে বৃষ্টির যে পানি, অক্সিজেন এগুলোর সাথে মেশে। বৃষ্টির পানি, অক্সিজেন এগুলোর সাথে মিশতে থাকে এবং মিশে বিক্রিয়া করে। মনে করো যে বৃষ্টির পানির সাথে মিশে আলটিমেটলি কি করবে? নাইট্রিক অ্যাসিড উৎপাদিত হয়। কি হয়? নাইট্রিক অ্যাসিড। এভাবে নাইট্রিক অ্যাসিড হিসাবে কিন্তু এই বজ্রপাতের জিনিসটা কিন্তু ফিক্সেশন হয়। তাই জিনিসটা ক্লিয়ার হোক। তাহলে এই যে বজ্রপাতে যে নাইট্রোজেন আর অক্সিজেন এই টেম্পারেচারের কারণে আলটিমেটলি নাইট্রিক অ্যাসিড হিসাবে এই প্রক্রিয়ায় ফিক্সড হলো বা সংরক্ষিত হলো। তো এখানে জিনিসটা কিন্তু শেষ হয় না, এরপরেও কিন্তু আরো প্রক্রিয়া আছে। কেমন আছে?
মাটিতে মিশে যায়। বৃষ্টিটা কই পড়ে? বৃষ্টিটা কিন্তু মাটিতে পড়ে, রাইট? তাহলে মাটিতে এই জিনিসটা কি হিসাবে থাকে? নাইট্রিক অ্যাসিড হিসাবে আসে। তাহলে দেখো মাটিতে আমাদের নাইট্রিক অ্যাসিড হিসাবে তো আসলো, এরপরে আমাদের কাজটা হয় কি, এরপরে আলটিমেটলি মাটিতে বিভিন্ন উপাদান থাকে। আমরা জানি মাটিতে চুন থাকে, ক্যালসিয়াম অক্সাইড, মাটিতে চুনা পাথর থাকে, ক্যালসিয়াম কার্বনেট, এরকম বিভিন্ন যৌগ কিন্তু মাটিতে থাকে। তো তখন এই নাইট্রিক অ্যাসিড যেটা আমরা বলতেছি, এটা মাটির এই মনে করো ক্যালসিয়াম কার্বনেট এটা মাটিতে থাকে, তার সাথে এই নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে মাটিতে মিশে গেল, এবং তখন দেখা যাচ্ছে যে এইখানে আমাদের একটা উৎপাদিত হইল ক্যালসিয়াম নাইট্রেট উৎপাদিত হয়। বললাম ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট সাথে কিছুটা কার্বন ডাই অক্সাইড, পানি, এটা সচরাচর উপজাত হিসেবে তৈরি হয়, বাই প্রোডাক্ট হিসেবে। এই যে ক্যালসিয়াম নাইট্রেটটা তৈরি হইলে এখানে খেয়াল করে দেখো, এই ক্যালসিয়াম নাইট্রেটটা কিন্তু পানিতে মাটিতে কিন্তু মিক্স থাকে, অর্থাৎ মাটিতে মিশে যায়। ক্যালসিয়াম নাইট্রেটটা মাটিতে দ্রবণীয় থাকে বা মাটিতে মিশে যায়। এই ক্যালসিয়াম নাইট্রেটটাই কিন্তু আলটিমেটলি ফিক্সড হইল। ক্লিয়ার? আমাদের নাইট্রোজেনটা এই ক্যালসিয়াম নাইট্রেটে যখন আসলো তখনই কিন্তু এটা ফিক্সড হইল। এটুকু। এবার আসি, মাটিতে যখন এই ক্যালসিয়াম নাইট্রেটটা ফিক্সড হইলো, তার মানে এটা কিন্তু একটা পুষ্টি উপাদান। তখন এটা কি হয়ে গেল? তখন এটা কিন্তু একটা নিউট্রিয়েন্টস হয়ে গেল বা পুষ্টি উপাদান হয়ে গেল। এই পুষ্টি উপাদানটা আবার কে গ্রহণ করবে বলো তো? এই পুষ্টি উপাদানটা কিন্তু আবার উদ্ভিদ, কারণ উদ্ভিদ তো মাটি থেকে পুষ্টি নেয়, রাইট? তাহলে এই যে পুষ্টি উপাদান এটা আবার গ্রহণ করবে কে? উদ্ভিদ। এই ক্যালসিয়াম নাইট্রেটের যে দ্রবণ এটা কে গ্রহণ করবে? এটা কিন্তু আবার গ্রহণ করবে উদ্ভিদ। তাহলে এটা কি হবে? উদ্ভিদ যখন এটা নিবে, ধরো উদ্ভিদ এটা গ্রহণ করলো, তাহলে উদ্ভিদ গ্রহণ করে এটা কার দেহে গেল? উদ্ভিদের দেহে গেল, এবং এই ক্যালসিয়াম নাইট্রেটটা উদ্ভিদের যে উদ্ভিজ্জ প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? উদ্ভিজ্জ প্রোটিন তৈরি করবে। উদ্ভিজ্জ যে প্রোটিন সেটা কিন্তু আমাদের এই ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে। ক্লিয়ার? তাহলে আমাদের কি হলো? এই ক্যালসিয়াম নাইট্রেটটা উদ্ভিদ গ্রহণ করলো কিসের সাহায্যে? মূলের সাহায্যে। আমরা যে বলছিলাম না যে প্রাকৃতিকের মধ্যে দুইটা প্রক্রিয়া, একটা বজ্রপাত আর একটা উদ্ভিদের সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে। তো এই উদ্ভিদের সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু উদ্ভিদটা গ্রহণ করে, এবং এই উদ্ভিদ যে সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে গ্রহণ করে, এটা কারা বেশি গ্রহণ করে? ডাল জাতীয় যে উদ্ভিদগুলো, কি বললাম? ডাল জাতীয় উদ্ভিদগুলো এই সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার প্রধান উৎস। যেমন কারা ডাল জাতীয় ব্যাকটেরিয়া? ডাল জাতীয় গাছ কারা? সোলা, তারপরে ধরো মনে করো শিম, এটা হচ্ছে ডাল জাতীয়। এদের যে মূলে যে নোডিউল থাকে, কি বললাম? এদের মূলে যে নোডিউল থাকে, সেই নোডিউল কিন্তু এই উদ্ভিজ্জ যে প্রোটিন বা ক্যালসিয়াম নাইট্রেটটা শোষণ করে নেয়। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে উদ্ভিদে এই ক্যালসিয়াম নাইট্রেটটা সবথেকে বেশি শোষণ করে কারা? ডাল জাতীয় উদ্ভিদরা। কারণ ডাল জাতীয় উদ্ভিদের মূলের নোডিউলে এই সিম্বায়োটিক ব্যাকটেরিয়া গুলো থাকে। কি থাকে? সিম্বায়োটিক ব্যাকটেরিয়া গুলো থাকে। এখন মনে হতে পারে হোয়াট ইজ সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, রাইট? সিম্বায়োটিক মানে কি? সিম মানে হচ্ছে সহ, তার মানে যে ব্যাকটেরিয়া উদ্ভিদের কোনো ক্ষতি না করে ব্যাকটেরিয়া নিজের উপকার করে আবার উদ্ভিদের উপকার করে, সেই ব্যাকটেরিয়াকে দিয়ে বলা হয় সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। আমি আবার বলি, যদি কোনো ব্যাকটেরিয়া ওই উদ্ভিদের উপকার করে তার পাশাপাশি নিজেরও কিছু লাভবান হয় কিন্তু উদ্ভিদের কোনো ক্ষতি করে না, অর্থাৎ সহজ কথা, আমি তোমার সাথে একটা পার্টনারশিপে আছি, তুমি আমার দ্বারা লাভবান হচ্ছ, আমিও তোমার দ্বারা লাভবান হচ্ছি, কারো ক্ষতি হচ্ছে না, এটাকে বলা হয় সিম্বায়োসিস। তো এই ক্ষেত্রেও সোলার মূলের যে নডিউল বা শিমের মূলের যে নডিউল, সেখানে এই ব্যাকটেরিয়াগুলো কি করে? ওই উদ্ভিদের বা এই ব্যাকটেরিয়াগুলো তখন মাটিতে যে ক্যালসিয়াম নাইট্রেট পুষ্টি উপাদান আছে সেটা গ্রহণ করে উদ্ভিদে যাওয়ার পরে সেটা কিসে পরিণত হয়? উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে পরিণত হয়, রাইট? তাহলে এখানে এই প্রক্রিয়াটুকু এখানে গেল। এবার আসি, এখনো কিন্তু এই নাইট্রোজেনের যে সাইকেল এটা কিন্তু শেষ হয়নি। এই যে উদ্ভিজ্জ প্রোটিনটা হলো, এই উদ্ভিদ খায় কে? উদ্ভিদ খাবে কারা? প্রাণীতে খাবে, রাইট? মানুষ খায়, মানুষ আমরা কি বিভিন্ন ধরনের শাকসবজি খাই না? শিম খাই না আমরা? তারপরে কারা খায়? গরু ছাগল খায় না? তার মানে উদ্ভিদ খাবে হচ্ছে প্রাণী। উদ্ভিদ খাবে কে? প্রাণী। তার মানে এই উদ্ভিজ্জ যে প্রোটিন এটা প্রাণী খাবে, এবং প্রাণী খাওয়ার পর প্রাণীর দেহে যাবে, প্রাণীর দেহে যাওয়ার পর এটা আলটিমেটলি কিসে পরিণত হবে? প্রাণীজ প্রোটিনে পরিণত হবে। কি হবে? প্রাণীজ প্রোটিনে পরিণত হবে। কি হলো? প্রাণীজ প্রোটিনে পরিণত হইলো। এবং প্রাণীজ প্রোটিন হইলো, তারপরে কি হবে? মানুষ কি সারা জীবন বেঁচে থাকবে? বা গরু ছাগল কি সারা জীবন বেঁচে থাকবে? না। তাহলে মানুষ যদি সারা জীবন বেঁচে না থাকে, তাহলে মানুষ যখন মারা যায় মানুষকে কি করা হয়? মানুষকে কোথায় দেওয়া হয়? মানুষকে গ্রেভইয়ার্ডে দেওয়া হয়, অর্থাৎ কবরে দেওয়া হয়। বুঝলাম?
ঠিক আছে? তাহলে কবর বা যেখানেই বলো, কবরে যখন মানুষ চলে যায় তাহলে মাটিতে মিশে যায়, মাটিতে মিশার পরে একটা ব্যাকটেরিয়া আছে, মানুষের যখন মৃত্যু ঘটে তখন মাটিতে একটা ব্যাকটেরিয়া থাকে যেটাকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কি বলা হয়? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, মনে রাখবা, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া প্রাণীর যে প্রোটিন বা মানুষের যে প্রোটিন গুলো থাকে সেই প্রোটিন গুলোকে আবার নাইট্রোজেন আকারে মুক্ত করে দেয়। আবার কি করে দেয়? ডিনাইট্রিফাইং এর মাধ্যমে নাইট্রোজেনের যৌগগুলোকে ভেঙে দেয়। কি করে? নাইট্রোজেনের যৌগগুলোকে ভেঙে দেয়। আর নাইট্রোজেনের যৌগ ভেঙে এভাবে নাইট্রোজেন মুক্ত হয়ে আবার পরিবেশ বা বায়ুমণ্ডলে চলে আসে। তাহলে দেখো, এই নাইট্রোজেনটা আমি প্রথম দিচ্ছিলাম কোত্থেকে? ওই যে বজ্রপাতে যখন হচ্ছিল, এটা কিন্তু বায়ুমণ্ডল থেকেই নেওয়া হচ্ছিল, এবং বায়ুমণ্ডল থেকে নিয়ে আলটিমেটলি সেটা কোথায় ব্যাক করলো? সেটা কিন্তু সেই বায়ুমণ্ডলেই ব্যাক করলো। একটা দীর্ঘ সাইকেল হইতে পারে, সেটা 60-70 বছরের সাইকেল, 80 বছরের সাইকেল, কিন্তু দিন শেষে কোথায় আসলো? নাইট্রোজেনটা কিন্তু বায়ুমণ্ডলে আসলো। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি নাইট্রোজেন সাইকেল। পুরো প্রক্রিয়াটাকে কি বলি? নাইট্রোজেন সাইকেল বলা হয় বা নাইট্রোজেন চক্র। তাহলে নাইট্রোজেন চক্রটাকে আমরা যদি সহজে একটু দেখানোর চেষ্টা করি, আচ্ছা আমরা একটু দেখি গ্রাফের মাধ্যমে। প্রথমে মনে করো বায়ুমণ্ডল, নাইট্রোজেন থাকলো, সেটা কি হলো? বজ্রপাতের মাধ্যমে আসলো, কিসে পরিণত হলো? প্রথমে হচ্ছে নাইট্রিক অ্যাসিডে পরিণত হলো, রাইট? সেটা আবার কি হলো? মাটিতে যে মিশলো, এটা ক্যালসিয়াম নাইট্রেটে পরিণত হয়ে গেল। তারপরে কি হলো? উদ্ভিদ গ্রহণ করলো, উদ্ভিদ গ্রহণ করে কিসে হইলো? উদ্ভিজ্জ প্রোটিন, প্রোটিন, রাইট? তারপরে কি হলো? তারপরে আলটিমেটলি মানুষ খাইলো বা প্রাণী খাইলো, প্রাণী মানুষকে দিই, কারণ আলটিমেটলি মানুষ একটা চমৎকার হয়, আমরা মানুষ নিয়ে কথাবার্তা বলি। তাহলে এটা কিসে হলো? প্রাণীজ প্রোটিনে পরিণত হলো, রাইট? এবার কি হলো? মানুষের মৃত্যু হবে না? মানুষ যখন মারা গেল, মৃত্যু হইলো, তখন আবার কি হইলো? তখন কিন্তু এটা একটা ব্যাকটেরিয়া, যেটাকে আমরা বলি কি? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা কি করলো? এই মানুষের মারা যাওয়ার সাথে সাথে এটাকে আবার কি করলো? মাটিতে মুক্ত নাইট্রোজেন হইল, মাটিতে নাইট্রোজেনটা বিমুক্ত করলো, নাইট্রোজেন বিমুক্ত করলো। এই নাইট্রোজেনটা আবার কি হইলো? আবার বায়ুমণ্ডলে মিশে গেল। তাহলে দেখো সাইকেলটা কিন্তু এরকম। এখানে একটু বলে রাখি, এই মাটির থেকে মিশে উদ্ভিদে যাওয়ার সময় এখানে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো কি? সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, এটা আমরা বলছি আগে, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। তাহলে এই সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদ কিন্তু নাইট্রোজেনটা মাটি থেকে গ্রহণ করে। তাহলে দেখো, এই যে পুরো সাইকেলটার মাধ্যমে কিন্তু আলটিমেটলি যেই বায়ুমণ্ডলের নাইট্রোজেন, সেই বায়ুমণ্ডলে কিন্তু ফিরে গেল। বায়ুমণ্ডলের নাইট্রোজেন কোথায় ফিরে গেল? বায়ুমণ্ডলে ফিরে গেল। এই পুরো যে সাইকেলটা, এই সাইকেলটাকে আমরা কি বলি? নাইট্রোজেন চক্র। এই হচ্ছে আমাদের নাইট্রোজেন চক্র। এবং আমাদের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য বা মানুষের জন্য বা সমগ্র পরিবেশের জন্য নাইট্রোজেনের গুরুত্ব কিন্তু অপরিহার্য। অনেকে মনে হইতে পারে যে ভাই অক্সিজেন তো আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য লাগে, নাইট্রোজেন তো লাগে না, তাহলে নাইট্রোজেনের প্রয়োজনটা কি? দেখো, নাইট্রোজেনের প্রয়োজনটা কিন্তু এইভাবে, নাইট্রোজেন যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের বডিতে প্রোটিন তৈরি হতো না, প্রোটিন তৈরি না হলে মাসল তৈরি হতো না, এবং আমরা এই কাজগুলো এত শক্তির মাধ্যমে কিন্তু করতে পারতাম না। দ্যাটস ওয়াই খুবই ইম্পর্টেন্স কিন্তু আছে এই নাইট্রোজেনের। তো আমার মনে হয় আমরা নাইট্রোজেন ফিক্সেশনটা বুঝলাম বা নাইট্রোজেনের ইয়েটা। এটা কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করলাম, এতক্ষণ ধরে কি নিয়ে? এটা কিন্তু মূলত আলোচনা হলো প্রাকৃতিক প্রক্রিয়ায় যে নাইট্রোজেন ফিক্সেশন, সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের কিন্তু সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন আছে, সেটা নিয়ে এবার আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আবার একটু 1 মিনিটের ব্রেক নিচ্ছি, ঠিক আছে? মানে ক্লাসটা আমরা মেগা ক্লাস, ইনশাআল্লাহ ক্লাসটা আমরা প্রায় 1.5 ঘন্টা কন্টিনিউ করব অ্যাটলিস্ট। সো আমরা একটু ব্রেক নিচ্ছি, জাস্ট 1 মিনিটের মতো একটা ব্রেক।
ওকে, আমরা আবারও ব্রেক শেষে ফিরে আসলাম। এবার আমরা নাইট্রোজেন ফিক্সেশনের যে সংশ্লেষণিক প্রক্রিয়া আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। আমরা এটা মুছে দিচ্ছি। আমাদের নাইট্রোজেন চক্র প্রাকৃতিক প্রক্রিয়ায় যেটা হয় সেটা কিন্তু ক্লিয়ার। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখো তো এই ছবিটা দেখে কি মনে হয়? ছবিটা দেখা একটা ছাতা আছে আর মাঝখানে গোল্লা দিয়ে বোঝানো হয়েছে পৃথিবী। যদি পৃথিবী আঁকা সুন্দর হয়নি, বাট পৃথিবীটা এই জন্য লিখে দিয়েছে যাতে তোমরা বুঝতে পারো, রাইট? তাহলে দেখো একটা পৃথিবীরে কি করতেছে, একটা ছাতা ধরে রাখছে। এখন পৃথিবীকে ছাতার মতো সুরক্ষা দেয় কে বলতো? পৃথিবী কিন্তু ছাতার মতো সুরক্ষা দেয় কিন্তু একটা স্তর, সেই স্তরটার নাম কি? ওজোন স্তর। তার মানে এই চিত্র দ্বারা কি বোঝানো হচ্ছে বলতো? এই চিত্র দ্বারা বোঝানো হচ্ছে ওজোন স্তরকে। এই চিত্র দ্বারা কি বোঝানো হচ্ছে? ওজোন স্তরকে কিন্তু বোঝানো হচ্ছে। ক্লিয়ার? চলো আমরা একটু সামনের দিকে যাই। আমাদের আরো দুইটা প্রক্রিয়া আমরা বলছিলাম সংশ্লেষণিক পদ্ধতিতে কিন্তু আমরা নাইট্রোজেনকে ফিক্সেশন করে থাকি। তো সংশ্লেষণিক পদ্ধতির মধ্যে কি কি আছে? সংশ্লেষণিক পদ্ধতির মধ্যে খুব কমন দুইটা পদ্ধতি আমরা সবাই জানি, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন করা করে হয় সংশ্লেষণিক পদ্ধতিকে আমরা আবার একটু এখানে লিখে নিই, সংশ্লেষণিক অর্থাৎ সিনথেসাইজ করে ল্যাবরেটরিতে আমরা বা বিভিন্ন ফ্যাক্টরিতে করা হয়। একটা হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন করা হয়, আর আরেকটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড ল্যাবে বা যা আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন করা হয় সংশ্লেষণিক প্রক্রিয়া। প্রথমে আমরা অ্যামোনিয়া উৎপাদন নিয়ে কথাবার্তা বলবো, যে অ্যামোনিয়া উৎপাদন কিভাবে হয় সংশ্লেষণিক পদ্ধতিতে সেটা নিয়ে আমরা একটু প্রথমে কথাবার্তা বলবো, তারপর আমরা পরবর্তী অংশে যাব। দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে এক অণু অ্যামোনিয়া তৈরি করতে গেলে আমাদের প্রথমে এক অণু নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন নিতে হয়। এক অণু নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন নিলে ল্যাবে আমরা যদি নেই এবং বিশেষ প্রক্রিয়া আনি তখন 2 অণু অ্যামোনিয়া গ্যাস উৎপাদিত হয়। এগুলো কিন্তু গ্যাস, আগে থেকে ক্লিয়ার করি আমরা। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু টেম্পারেচার লাগে এবং কিছু প্রভাবকও লাগে। তো এই বিক্রিয়াটা, এই যে প্রক্রিয়াটাতে আমরা সংশ্লেষণিক পদ্ধতিতে অ্যামোনিয়া ফিক্স করি বা নাইট্রোজেন ফিক্স করি, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে হেবার-বস পদ্ধতি। মনে রাখবা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কোন পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া ফিক্স করি বা নাইট্রোজেন ফিক্স করি? হেবার-বস পদ্ধতিতে আমরা পরীক্ষাগারে বা ফ্যাক্টরিতে অ্যামোনিয়া উৎপাদন করি। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং এই প্রক্রিয়ায় আমাদের কত টেম্পারেচার লাগে সেটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইতিপূর্বে আসছে এবং এই বছরের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের দুইটা জিনিস। নাম্বার 1 কথা হচ্ছে এখানে টেম্পারেচার লাগে কত? 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার লাগে। কত? 450 ডিগ্রি থেকে 500 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার আমাদের এই হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করতে প্রয়োজন হয়। তার পাশাপাশি এখানে প্রায় 200 অ্যাটমসফিয়ার চাপ লাগে। চাপ লাগে কত? 200 অ্যাটমসফিয়ার। টেম্পারেচার এবং প্রেসারটা এখানে কিন্তু মুখস্থ করতে হবে। কোন পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদিত হয়? প্রথম প্রশ্ন, হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদিত হয়। সেকেন্ড ওয়ান, এখানে টেম্পারেচার কত প্রয়োজন হয়? এখানে 450 টু 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রিকোয়ার্ড। আর আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে কত প্রেসার লাগে? প্রেসার 200 অ্যাটমসফিয়ার কিন্তু এখানে প্রেসার প্রয়োজন হয়। এবং এই প্রক্রিয়া বা এই বিক্রিয়াটাকে যদি আমরা আরো স্পন্টেনিয়াসলি করতে চাই সেখানে কিন্তু আমাদের কিছু প্রভাবক এবং প্রভাবক সহায়ক লাগে। তো প্রভাবক হিসাবে কি ব্যবহৃত হয় এই প্রক্রিয়ায়? প্রভাবক হিসাবে লাগে আমাদের আয়রন। কি লাগে? লোহা, আয়রন চূর্ণ বা লোহা চূর্ণ লাগে আমাদের হচ্ছে এই প্রক্রিয়ায় প্রভাবক হিসাবে। আর আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে প্রভাবক সহায়ক। কি বললাম? প্রভাবক, আর আরেকটা হচ্ছে প্রভাবক সহায়ক। প্রভাবক সহায়ক হিসাবে কি লাগে? মলিবডেনাম অক্সাইড। বললাম মলিবডেনাম অক্সাইড, মলিবডেনাম অক্সাইড লাগে, মলিবডেনাম অক্সাইড লাগে। এই হচ্ছে আমাদের এখানকার মোটামুটি হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে যে সংশ্লেষণিক পদ্ধতি, এই বিক্রিয়াগুলো এখানে ঘটাইতে হয়। তাহলে এখান থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি কি লাগবে? নাম্বার 1, কোন পদ্ধতিতে সংশ্লেষণিক পদ্ধতিতে নাইট্রোজেন ফিক্সেশন করা হয় অ্যামোনিয়া তৈরি করে? হেবার-বস পদ্ধতিতে। সেকেন্ড ওয়ান, হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন হয়? দ্যাট ইজ 450 টু 500 ডিগ্রি সেলসিয়াস। এন্ড হাউ, কতটুকু আমাদের এখানে প্রেসার লাগে? 200 অ্যাটমসফিয়ার প্রেসার উই নিড। এন্ড প্রভাবক হিসাবে কি থাকে? আয়রন চূর্ণ। প্রভাবক সহায়ক হিসাবে থাকে মলিবডেনাম অক্সাইড। আই থিংক এগুলো ক্লিয়ার। তাহলে একটা পদ্ধতি গেল আমাদের হচ্ছে সংশ্লেষণিক পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন। সেকেন্ড ওয়ান যেটা হচ্ছে সংশ্লেষণিক পদ্ধতিতে লাগে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড উৎপাদন। প্রথমে আমাদের সংশ্লেষণিক পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনে কোন প্রক্রিয়ায় উৎপাদিত হয় সেটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে।
সেটা হচ্ছে কি, প্রথমেই আমাদের লাগে হচ্ছে এটা অসওয়াল্ড পদ্ধতিতে উৎপাদিত হয়। কোন পদ্ধতি? অসওয়াল্ড পদ্ধতিতে। আমি আবার একটু ক্লিয়ার করি, নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয় সংশ্লেষণিক পদ্ধতিতে বা ল্যাবরেটরিতে। কোন পদ্ধতিতে? অসওয়াল্ড পদ্ধতিতে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কিন্তু, অসওয়াল্ড পদ্ধতিতে। এখন এই অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড কেমন উৎপাদন করে? প্রথমে আমরা অ্যামোনিয়া নিই, বললাম অ্যামোনিয়া যে গ্যাস আছে সেটা নিই, তার সাথে আমরা অক্সিজেন দেই, অক্সিজেন মিশিয়ে এখান থেকে আমরা নাইট্রিক অক্সাইড উৎপাদন করি। কি উৎপাদন করি? নাইট্রিক অক্সাইড এবং পানি উৎপাদন করি। এই নাইট্রিক অক্সাইড দিয়ে আলটিমেটলি আমাদের নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। তো দেখো এখানে এই যে নাইট্রিক অক্সাইড আমরা উৎপাদন করলাম, এই জন্য এখানে কিছু প্রভাবক প্রয়োজন হয়, প্লাটিনাম লাগে, তার সাথে এখানে টেম্পারেচার লাগে কত? 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস। 800 to 900 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উই নিড। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রথমে অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া হলো, প্রভাবক হিসেবে প্লাটিনিয়াম থাকলো, আরএইচ থাকলো, টেম্পারেচার হচ্ছে 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস, এবং সেখান থেকে উৎপাদিত হচ্ছে কি? নাইট্রিক অক্সাইড এন্ড পানি। এই নাইট্রিক অক্সাইডটা ওই আগের মতো যে নাইট্রোজেন ফিক্সেশনে যখন বজ্রপাত হয়েছিল সেরকমই বিক্রিয়া হবে। এখানে নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে এবং ওই 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই এখানে প্রয়োজন হবে। সেখান থেকে আমরা উৎপাদিত করব নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেন ওই নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে আমাদের আগের মতোই পানি মেশাবো, পানি প্লাস অক্সিজেন, সেটা থেকে আমাদের আলটিমেটলি হবে নাইট্রিক অ্যাসিড। এখানে একটু ক্লিয়ার করি যে আমাদের বজ্রপাতে যে পানিটা সেটা কিন্তু বৃষ্টির পানি মিশছিল, বাট এটা কিন্তু আমাদের পরিবেশ থেকে আমাদের এই পানিটা দিতে হবে, কারণ এটা আমরা ল্যাবে করতেছি বা ফ্যাক্টরিতে করতেছি। এরপরে দেখো আমাদের এইটা আমাদের কি হচ্ছিল, এই ধরো নাইট্রিক অ্যাসিডটা আমরা নিলাম, এটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে, ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমরা বিক্রিয়া করাইলাম, করতে পারি, ঠিক আছে। যে ক্যালসিয়াম নাইট্রিক অ্যাসিডটা আমরা নিলাম, নাইট্রিক অ্যাসিডটা আমরা এখন করলাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া ঘটে আলটিমেটলি ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করতে পারি, ঠিক আছে। তার সাথে আমাদের পানি, কার্বন ডাই অক্সাইড এগুলো করতে হবে, বিষয় না। এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা অসল্ট পদ্ধতিতে নাইট্রোজেনকে ফিক্স করি নাইট্রিক অ্যাসিড উৎপাদনের মাধ্যমে। তাহলে আমরা এখানে জিনিসটা একটু সামাপে আসি। সামারিতে আমরা এতটুকু বলতে পারি যে নাইট্রোজেন ফিক্সেশনে আমাদের দুটি পদ্ধতি রয়েছে। একটিকে আমরা বলি প্রাকৃতিক পদ্ধতি বা ন্যাচারাল সিস্টেম। তো প্রাকৃতিক পদ্ধতিতে আমাদের নাইট্রোজেন ফিক্সেশনের দুইটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে। নাম্বার 1 হচ্ছে বজ্রপাতের মাধ্যমে নাইট্রোজেন ফিক্সেশন, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে উদ্ভিদের মূলের মাধ্যমে সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রোজেন ফিক্সেশন। আর সংশ্লেষণিক পদ্ধতির মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি প্রক্রিয়া হচ্ছে একটি অ্যামোনিয়া উৎপাদন আর একটি হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন। এখানে বলে রাখি, অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে হেবারবাস পদ্ধতি ব্যবহৃত হয় আর নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে অসওয়াল্ড পদ্ধতি ব্যবহৃত হয়। বজ্রপাতের ওখানে ইম্পর্টেন্ট কি কি? বজ্রপাতের মাধ্যমে যে ফিক্সেশন হয় সেখানে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপাদিত হয়। আর মূলের নডিউলের ক্ষেত্রে সিম্বায়োটিক যে ব্যাকটেরিয়া এগুলো বেশি থাকে কোন উদ্ভিদে? ডাল জাতীয় উদ্ভিদে। আর যেগুলো প্রয়োজন সেগুলো আমরা আগেই আলোচনা করছি। এতটুকু এখান থেকে সাম আপ করা যেতে পারে। আর একটা কথা, আমাদের হেবারবাস পদ্ধতি টেম্পারেচার, এটা তো বলছি, সেখানে নতুন করে সাম আপ করছি। তো এখানে মোটামুটি এটাই। এখন শিল্পক্ষেত্রে অনেকগুলো গ্যাসীয় আমাদের বর্জ্য বা বায়ু দূষক আছে, সেগুলো নিয়ে আমরা এবার কথা বলার চেষ্টা করব। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছে তাদেরকে বলবো তোমরা একটু রিয়্যাক্ট দিয়ে দাও, কারণ আমরা যেহেতু অনেক কষ্ট করে এই ক্লাসগুলো নেই, সো তোমাদের রিয়্যাক্ট আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। আমরা আসলে কিন্তু মেগা ক্লাসের সেকেন্ড ক্লাস অলরেডি কিন্তু আমরা 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নিয়েছি, তারও বেশি হয়ে গেছে, হয়তো প্রায় 1 ঘন্টা 25 মিনিট। তো আমরা আরো কিছুক্ষণ এই ক্লাসটা ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। এবং তোমাদের সহজ কথা বলতে গেলে যে আমাদের যে পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা আছে এটা একদম নখদর্পণে নিয়ে আসার চেষ্টা করব, অ্যাট ইউর ফিঙ্গার সাইন যেটাকে আমরা বলি ইংরেজিতে। আমি আবার একটু তোমাদেরকে কনফার্ম করি, আমাদের ডিএমসি টপার এখানে কিন্তু আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচ দুইটাই আছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তো অফলাইন ব্যাচে অলরেডি আমাদের প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমাদের অফলাইনে ব্রাঞ্চ রয়েছে যশোর ও ঢাকাতে। তো যশোর ও ঢাকাতে যারা আছো, যে সকল শিক্ষার্থীরা, তাদেরকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করতেছি বা তাদেরকে বলছি, তোমাদের কিন্তু হাতের নাগালে কিন্তু তোমরা কিন্তু এই বিশেষ পদ্ধতি বা আমাদের যে সেবাগুলো তোমরা পাচ্ছ। আর অনলাইনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের স্টুডেন্টরা কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারবা। আমাদের কোচিং এর ফি হচ্ছে 15,500 টাকা ফুল কোর্স, অর্থাৎ তোমার একদম টিলদা মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগের দিন পর্যন্ত আমরা এই 15,500 টাকায় তোমাদের এই কোর্সটা কমপ্লিট করাবো। তো এখানে একটু বলে রাখি, আমাদের ডিএমসি টপারে ক্লাস নেবেন কারা? ডিএমসি টপারে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ভাইয়া এবং আপুরা ক্লাস নেবেন, তার পাশাপাশি অন্যান্য মেডিকেল কলেজের যারা দক্ষ এবং অভিজ্ঞ টিচার আছেন তারা ক্লাস নেবেন। তো মোটামুটি আমরা এখানে এই জিনিসটা ক্লিয়ার করলাম। এরপরে চলো আমরা যাই, আমাদের বিভিন্ন দূষক আছে।
আমরা যেহেতু পরিবেশ রসায়ন, আমাদের চ্যাপ্টারের নাম কি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়ন। তো এই চ্যাপ্টারে আমরা আমাদের বিভিন্ন ধরনের পরিবেশে অনেক দূষক আছে, দূষণ ঘটে, দূষণ নিয়ে একটু আলোচনা করব। তো শিল্পের যে গ্যাসীয় দূষণগুলো আছে, আমাদের শিল্পে অনেক ধরনের গ্যাসীয় বর্জ্য দূষক থাকে, বায়ু দূষক থাকে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে একটু হিস্ট্রির কথাবার্তা বলি। তোমরা জানো যে বর্তমানে বায়ু দূষণ নিয়ে আমাদের প্রত্যেকটা দেশের বা প্রতিটা অঞ্চলের মানুষ অনেক সচেষ্ট। গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, এমডিজি এসডিজি এগুলো ডেভেলপ করা হচ্ছে। তো আমাদের বিভিন্ন ধরনের পরিবেশের সুরক্ষা বা এগুলোর উপরে আমাদের মোটামুটি দুইটা জিনিস হয়েছিল। একটা হচ্ছে এমডিজি ছিল, যেটাকে আমরা বলতেছিলাম মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আর একটা হচ্ছে এসডিজি। এসডিজিটা বর্তমানে চালু আছে, এটাকে আমরা বলছি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এমডিজি বাংলাদেশ খুব সফলভাবে বাস্তবায়ন করেছে। এখন এসডিজি লক্ষ্যমাত্রা হচ্ছে 2030 সালের মধ্যে আমাদের বেশ কিছু লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলো পূরণ করা। তো এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটার জন্য কিন্তু বায়ু দূষণ রোধ করা বা পরিবেশের ভারসাম্য রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম এই অংশের ক্ষেত্রে। আমরা একটু প্রথমে বলি বায়ু দূষণ নিয়ে প্রথম যে কাজ করেন, এটা নিয়ে মজার একটা গল্প আছে। ইভেন 1300 সালের দিকে একজন সম্রাট, যার নাম ছিল সম্রাট এডওয়ার্ড, এম্পেরর এডওয়ার্ড, ইনি একটা ডিগ্রি জারি করেন যে বায়ু দূষণ যদি কেউ করে তাহলে তার শিরচ্ছেদ করা হবে। এবং মজার ব্যাপার হইলো, এই যে এম্পেরর এডওয়ার্ড, গল্পটা শোনো, এম্পেরর এডওয়ার্ড ইনি কত সালে এই ডিগ্রিটা দেন? যে 1300 সালে তিনি এই ডিগ্রিটা দেন যে বায়ু দূষণ যদি কেউ করে তার কি করে দিবে? তার একদম হেড অফ করে দিবে, শিরচ্ছেদ করে দিবে। এবং সত্যি সত্যি 1306 সালে একজন মানুষের কিন্তু হেড অফ করা হয় এই পরিবেশ দূষণ করানোর জন্য। চিন্তা করো যে কেউ পরিবেশ দূষণ করছে, তার কারণে 1306 সালে তার মাথা শিরচ্ছেদ করে দেওয়া হয়েছে। এখন যদি হইতো তাহলে আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি বা 17 কোটি যা মানুষজন আছে সবাই হয়তো বা শিরচ্ছেদের শিকার হইতো কোনো না কোনো পর্যায়ে, কারণ আমরা সবাই কোনো না কোনো ভাবে পরিবেশ দূষণের জন্য দায়ী। দেখো আমাদের মোটামুটি এইটুকু আমরা এখন জানবো যে আমাদের দূষকগুলো কি কি আছে। দূষককে আমরা মূলত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি দূষক আর একটা হচ্ছে সেকেন্ডারি দূষক। দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আমরা বলি প্রাথমিক ও প্রাইমারি দূষক, প্রাইমারি দূষক, আর একটা হচ্ছে সেকেন্ডারি দূষক, সেকেন্ডারি দূষক। এখন প্রাইমারি দূষক কারা, সেকেন্ডারি দূষক কারা? ধরো সরাসরি কলকারখানা থেকে যে দূষকটা বায়ুতে মিশে যায়, যে দূষণ পদার্থ বা দূষক যে পদার্থ আছে সেটা সরাসরি কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে বা কোনো একটা ফ্যাক্টরি থেকে সরাসরি বাতাসে মিশে চলে যায় এবং পরিবেশের ক্ষতি সাধন করে, সেটাকে আমরা বলি প্রাইমারি বায়ু দূষক। আর সেকেন্ডারি কারা? যে বায়ু দূষকগুলো সরাসরি পরিবেশে না মিশে ওইটা আবার কি করে, অন্য আরেকটা কোনো উপাদানের সাথে মিশে নতুন একটা যৌগ গঠন করে পরিবেশের দূষণ ঘটায়। অর্থাৎ যে প্রাইমারি দূষকটাই যদি আরো কিছুর সাথে বিক্রিয়া করে নতুন যৌগ গঠন করে দূষণ ঘটায়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি দূষক। অর্থাৎ সরাসরি প্রথমেই যে দূষকটা উৎপাদিত হয় সেটা প্রাইমারি দূষক, ওই দূষকটার সাথে অন্য কিছু বিক্রিয়া করে যদি আবার নতুন একটা দূষক তৈরি করে সেটাকে বলা হয় সেকেন্ডারি দূষক। তো প্রাইমারি দূষক এর মধ্যে কি কি আছে? প্রাইমারি দূষকের মধ্যে প্রধান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমি এখানে একটু ক্লিয়ার করি কি কি আছে। কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। নাইট্রোজেনের যে অক্সাইড গুলো আছে, যেমন নাইট্রিক অক্সাইড একটা হইতে পারে, নাইট্রোজেনের যে অক্সাইড গুলো এগুলো হতে পারে, ধরো নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, এই হচ্ছে প্রাইমারি দূষক। মানে ধরো আমি কোনো একটা কিছু পোড়াচ্ছি, এটা কয়লা পোড়াই না আমরা, কাঠ কয়লা চুলাতে পোড়াচ্ছি, চুলাতে কাঠ কয়লা পোড়ানোর সাথে সাথে কিন্তু সেটা কার্বন ডাই অক্সাইড হিসেবে বাতাসে মিশে যাচ্ছে এবং পরিবেশ দূষণ ঘটাচ্ছে। আবার ধরো তাহলে আমাদের এই যে কাঠ কয়লা পোড়াইলে বা সহজ কথা চুলাই, এখনো গ্রাম অঞ্চলে যেটা ব্যবহার করে, চুলাই কাঠ পোড়ালে এটা উৎপাদিত। হাইড্রোজেন সালফাইড কোথায়? বিশেষ করে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে, কয়লা বিদ্যুৎ কেন্দ্রে হাইড্রোজেন সালফাইড উৎপাদিত হয়। কেন? দেখো কয়লার একটা উপাদান হচ্ছে সালফার। কয়লাতে প্রায়
1% মতো কিন্তু সালফার থাকে, কয়লাতে প্রায় 1% মতো সালফার থাকে। তাহলে কয়লার উপাদানের ভিতরে যেহেতু সালফার রয়েছে, তাহলে সেটা যখন পোড়ানো হয়, পোড়ানো মানে কি, অক্সিজেনের সাথে কিন্তু বিক্রিয়া, সেটাই তো দহন। তাহলে আলটিমেটলি আমাদের কি, কয়লা যখন পোড়ানো হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র বা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে, তখন সেই জায়গা থেকে হাইড্রোজেন সালফাইড উৎপাদিত হচ্ছে, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে কোন দূষকটা বেশি আসে, প্রাইমারি দূষক হাইড্রোজেন সালফাইড। যে কোনো চুলায় কাঠ পোড়াইলে সেটা থেকে কার্বন ডাই অক্সাইড বা দহন ঘটাইলে কার্বন ডাই অক্সাইড আসে। শুধু এটা না, যে কোনো জ্বালানি পোড়াইলে কার্বন ডাই অক্সাইড আসে। ধরো তুমি মিথেন পোড়াচ্ছ, প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাস বা মিথেন পোড়াইলেও সেখান থেকেও আমাদের কিন্তু কার্বন ডাই অক্সাইড আসবে। থার্ড হচ্ছে আমাদের কি, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড করতে আসতেছে অসম্পূর্ণ দহনের ফলে, বললাম অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড উৎপাদিত হচ্ছে। অসম্পূর্ণ দহনটা কি, ধরো তুমি একটা কাঠ দিয়ে আগুন ধরাচ্ছ, এখন কাঠে আগুন ঠিক মতো ধরতেছে না, ওইখানে ধোঁয়া তৈরি হচ্ছে, কালো ধোঁয়া। তাহলে এই যে আগুনটা ঠিক মতো না ধরার ফলে সেখানে যে ধোঁয়া তৈরি হচ্ছে, অসম্পূর্ণ দহনটা ঠিক মতো আগুনটা জ্বলতেছে না, ফলে ধোঁয়া তৈরি হচ্ছে, এই কম্বাসন বা এই ধোঁয়াটাই হচ্ছে কার্বন মনোক্সাইড। এই জন্য বলা হয় অসম্পূর্ণ দহনের মাধ্যমে উৎপাদিত হয় কার্বন মনোক্সাইড। আর নাইট্রোজেনের অক্সাইড গুলো কিভাবে উৎপাদিত হয়, যেমন ধরো নাইট্রোজেন যখন ফিক্সড করা হয় বজ্রপাতের মাধ্যমে, সেখানেও কিন্তু নাইট্রিক অক্সাইড উৎপাদিত হয়, হয়ে সেখান থেকে পরিবেশে মিশে যায়। তাহলে এভাবে কিন্তু প্রাইমারি দূষকগুলো উৎপাদিত হয়। তো দেখো সেকেন্ডারি দূষকের মধ্যে কি আছে, এই যে আমাদের প্রাইমারি দূষক যাদেরকে আমরা বলতেছি, আরো কিছু প্রাইমারি দূষক, যেমন ধরো সালফার ডাই অক্সাইড কিন্তু একটা প্রাইমারি দূষক। এটাও কি, এটাও কয়লা খনি থেকে বেশি উৎপাদিত হয়, বিকজ এর উপাদানে সালফার রয়েছে। সেকেন্ডারি দূষক, এই প্রাইমারি দূষকগুলোর সাথে বিক্রিয়া করে যদি কোনো দূষক নতুন যৌগ তৈরি হয়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি দূষক। যেমন ধরো আমরা যদি চিন্তা করি যে সালফার ডাই অক্সাইড, এটা একটা প্রাইমারি দূষক, রাইট? এর সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে এইটা পরিণত হইল ধরো সালফার ডাই অক্সাইড। এই যে সালফার ডাই অক্সাইডটা সালফার ডাই অক্সাইডে পরিণত হইল, এই প্রক্রিয়া এখানে এই সালফার ডাই অক্সাইডটা হচ্ছে সেকেন্ডারি দূষক, সালফার ডাই অক্সাইডটা হচ্ছে সেকেন্ডারি দূষক, বাট সালফার ডাই অক্সাইড কিন্তু ছিল প্রাইমারি দূষক। একইভাবে ধরো নাইট্রিক অক্সাইড, এটা আমরা দেখলাম, এই নাইট্রিক অক্সাইড যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটায় নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে, এই নাইট্রোজেন ডাই অক্সাইডটা হচ্ছে সেকেন্ডারি দূষক। তাহলে প্রাইমারি দূষকের সাথে বিক্রিয়ার মাধ্যমে নতুন যে দূষক তৈরি হয় সেটাকে আমরা বলি সেকেন্ডারি দূষক। একইভাবে ধরো আমাদের যে এই জায়গা থেকে আলটিমেটলি এই নাইট্রিক অক্সাইড সাথে পানি আর অক্সিজেনের বিক্রিয়া ঘটে নাইট্রিক অ্যাসিড উৎপাদিত হয়, HNO3। তার মানে এই নাইট্রিক অ্যাসিডটাও কিন্তু আমাদের সেকেন্ডারি দূষক। তাহলে ক্লিয়ার জিনিসটা, যে প্রাইমারি দূষকের সাথে বিক্রিয়া করে যে নতুন দূষক উৎপাদিত হয় সেটাকেই আমরা বলি সেকেন্ডারি দূষক। তার মানে সেকেন্ডারি দূষক তৈরি করতে গেলে অবশ্যই প্রাইমারি দূষক লাগবে, কারণ তুমি ক্লাস 5 পর্যন্ত না পড়ে হঠাৎ করে ক্লাস 10 বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করতে পারবা না। তোমাকে কিন্তু আগে প্রাইমারি লেভেল পার হয়ে দেন স্টেপ বাই স্টেপ অ্যাসেন্ডিংলি আসতে হবে। এবার গেল, এরপরে আমরা আরো একটা ভাগ করে, এটা ভৌত ভাগ অনুযায়ী সেটাকে আমরা গ্যাসীয় দূষক আর কণা জাতীয় দূষকে ভাগ করতে পারি। এটা তো বলো কি ধরনের দূষক, সেই প্রকৃতি। আর আরেকটা ভাগ হচ্ছে ভৌত অনুযায়ী, ভৌত ধাপ অনুযায়ী দূষককে আমরা ভাগ করি। একটা হচ্ছে গ্যাসীয় দূষক, প্রকৃতি অনুযায়ী ভৌত যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী আমার দূষককে আবার ভাগ করা হয় দুইটা ভাগে। একটা হচ্ছে গ্যাসিয়াস দূষক, অর্থাৎ কিছু গ্যাস আছে। আমরা মূলত এখানে যে দূষকগুলো প্রথমে আলোচনা করছি প্রাইমারি দূষক, এরা সবাই গ্যাস। আর একটা হচ্ছে কণা জাতীয় দূষক, বললাম কণা জাতীয় দূষক। কারা গ্যাসীয় দূষক আর কারা কণা জাতীয় দূষক, এটা একটু দেখতে হবে। গ্যাসীয় দূষক কারা, কণা জাতীয় দূষক কারা। দেখো গ্যাসীয় দূষকের কথা যদি বলি, আমরা নরমালি যেগুলো নিয়ে আলোচনা করলাম এতক্ষণ ধরে, যে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাই অক্সাইড, এরা কার্বন মনোক্সাইড, এরা হচ্ছে গ্যাসীয় দূষক। সহজ কথা, গ্যাস, যারাই গ্যাস তারাই হচ্ছে গ্যাসীয় দূষক। আর কিছু দূষক আছে, যেমন ধরো আমরা বলি হচ্ছে ধূলিকণা, ঠিক আছে, এরাও কিন্তু দূষক, কিন্তু এরা কিন্তু সরাসরি গ্যাস না, এইদেরকে বলা হচ্ছে কণা জাতীয় দূষক। তোর নাম ধূলিকণা। তারপরে ধরো ধোঁয়া, ইভেন এই যে কুয়াশা, এটাও কিন্তু এক ধরনের দূষক, কুয়াশা, এদেরকে বলা হয় হচ্ছে আমাদের কণা জাতীয় দূষক। এখন এই কুয়াশাটা কিন্তু বিশেষ করে দূষণ যেখানে বেশি ঘটে সেখানে কিন্তু একটা বিশেষ ধরনের কুয়াশা পড়ে, বাদামি কালারের,
যেখানে শিল্প কারখানা বেশি থাকে। তো সেটা আমরা একটু এখনই কিছুক্ষণ পরে আর কি আলোচনা করবো। দেখো আমরা এখানে মোটামুটি জানলাম যে কারা কণা জাতীয় দূষক আর কারা গ্যাসীয় দূষক, তাহলে একটু আমাদের ক্লিয়ার হলো ইনশাল্লাহ। এরপরে আমরা একটু জানার চেষ্টা করবো যে বিভিন্ন প্রক্রিয়ায় যে দূষকগুলো আছে এর মধ্যে কার্বন মনোক্সাইড নিয়ে আমাদের একটু আলোচনা করার দরকার আছে। কি বললাম? কার্বন মনোক্সাইড নিয়ে। কার্বন মনোক্সাইড নিয়ে আমরা আলোচনা করবো। দেখো কার্বন মনোক্সাইডকে বলা হয় হচ্ছে গন্ধহীন, বলতেছি গন্ধহীন স্বাদহীন একটা যৌগ। বললাম গন্ধহীন স্বাদহীন যৌগ। আই রিপিট, কার্বন মনোক্সাইড কি হচ্ছে? গন্ধহীন স্বাদহীন একটা যৌগ, এবং এখানে এর কোনো কালারও নাই, বর্ণহীন। এই যে তিনটা জিনিস, তার মানে এদের তুমি কোনোভাবেই ডিটেক্ট করতে পারবে না নরমালি, কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। শরীরের জন্য খুবই ক্ষতিকর। কেন ক্ষতিকর? দেখো আমাদের হিমোগ্লোবিন, রক্তে কি থাকে? হিমোগ্লোবিন থাকে, এবং আমরা জানি যে অক্সিজেন আমাদের প্রশ্বাসের মাধ্যমে যায়, তখন ওই অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন মিলে অক্সিহিমোগ্লোবিন নামক একটা শিখা তৈরি করে। ঠিক আছে, এই অক্সিহিমোগ্লোবিনটা যদি আমাদের বডিতে কার্বন ডাই অক্সাইড চলে যায়, তখন এইটা কিন্তু অক্সিহিমোগ্লোবিন শিখাটা ঠিক মতো গঠনটা হয় না, তখন এটা কি হয়? বাধাগ্রস্ত হয়। তার পরিবর্তে সেখানে কার্বক্সিহিমোগ্লোবিন শাখা তৈরি হয়, মানে কথা যায় কার্বক্সিহিমোগ্লোবিনের একটা যৌগ তৈরি হয়। ফলশ্রুতিতে আমাদের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা নষ্ট হয় এবং আমাদের রক্তে বিষক্রিয়া সৃষ্টি হয়। এর ফলে কিন্তু একটা মানুষ মারাও যেতে পারে। এই জন্য কার্বন মনোক্সাইড যেটা আছে এটাকে বলা হয় নীরব ঘাতক। কার্বন মনোক্সাইডকে কি বলা হয়? সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। ইংরেজিতে বলা হয় সাইলেন্ট কিলার, আর বাংলায় বলা হচ্ছে নীরব ঘাতক। বাংলাদেশে সাইলেন্ট কিলার বলা হয় কারে? ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদকে, তাই তো? তাহলে কার্বন মনোক্সাইড মনে রাখবো, মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। এখানে কেন নীরব ঘাতক? কারণ এর কোনো গন্ধ নাই, স্বাদ নাই, বর্ণ নাই, বাট সে আবার বিষাক্ত, আমাদের বডির জন্য খুব বড় ধরনের একটা হ্যাম্পার করতেছে। দেখছো, এই বলতেছি আমরা সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। এখন পরিবেশে এটা কতটুকু থাকলে মোটামুটি আমাদের সহনীয়, আর কতটুকু গেলে খুবই বিপজ্জনক হয়ে যাবে সেটাও একটু জানা প্রয়োজন, কারণ আমাদের আলটিমেটলি তো জানতে হবে। দেখো এটা যদি মোটামুটি কার্বন মনোক্সাইডের মাত্রা 40 ppm পর্যন্ত সহনীয়, আমাদের পরিবেশে কার্বন মনোক্সাইড কতটুকু সহনীয়? 40 ppm পর্যন্ত এটাকে সহনীয় পর্যায়ের মধ্যে বলা যায়। 40 ppm এর বেশি হইলে এটা কিন্তু আমাদের ঝামেলা তৈরি করে। ঠিক আছে, তার মানে সহজ কথায় বলতে গেলে আমাদের মাথায় রাখতে হবে আমাদের কার্বন মনোক্সাইড পরিবেশে যেন 40 ppm এর বেশি না চলে যায়। কত ppm এর বেশি না যায়? 40 ppm এর বেশি না যায়, এটা একটু লক্ষ্য রাখতে হবে। সহনীয় মাত্রা কত আমাদের কার্বন মনোক্সাইডের পরিবেশে? 40 ppm হচ্ছে কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা। এবং এটা কিভাবে উৎপাদিত হয়? আমরা আগেই বলছি, অসম্পূর্ণ দহনের মাধ্যমে। অর্থাৎ কাঠ কয়লায় ধোয়া হচ্ছে, ঠিক মতো দহন হচ্ছে না, তখন এই অসম্পূর্ণ দহন হইলে কার্বন মনোক্সাইড উৎপাদিত হয়। বিশেষ করে ইটের ভাটায়, বললাম ইটের ভাটায় কিন্তু এই কার্বন মনোক্সাইডটা খুব বেশি উৎপাদিত হয়, কালো ধোঁয়া যেটা আমরা বলি। এবার আসি আমাদের যে সালফার নিয়ে কথা বলবো। সালফার ডাইঅক্সাইড নামেও একটা দূষক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো সালফার ডাইঅক্সাইডটা আমরা বলছি যে আমরা এখান থেকে এই অংশগুলো আমরা মুছে দিতে পারি। ঠিক আছে, যেহেতু আমাদের এগুলো নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে, সো আমরা এখানে মুছে দিচ্ছি। সালফার ডাইঅক্সাইড আমরা প্রথমেই বলছি সালফার কার উপাদান? কয়লার উপাদান, এবং প্রায় এটা 1% এর মতো কিন্তু আমাদের কয়লায় থাকে। এই সালফার ডাইঅক্সাইডটা কয়লা থেকে উৎপাদিত হয়, এবং আরো বেশ কয়েকটা উৎস আছে সালফার ডাইঅক্সাইডের। একটা হচ্ছে তোমার ধরো যখন সালফিউরিক অ্যাসিড উৎপাদনের যে কারখানা আছে, কি বললাম? সালফিউরিক অ্যাসিডের কারখানা থেকে কিন্তু এই সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপাদিত হয়। আর আরেকটা সার যেটাকে আমরা বলি টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এই সার তৈরি করতে গেলেও কিন্তু সেই কারখানা থেকে কিন্তু আমাদের সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গমিত হয়। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো মনে রাখবো, কয়লার কারখানা, সালফিউরিক অ্যাসিডের কারখানা, এন্ড টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট সার তৈরি করার জন্য যে কারখানা ব্যবহৃত হয়, সেখানে কিন্তু সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এই সালফার ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে একটু জিনিস মনে রাখবা যে এর একটা নির্দিষ্ট মাত্রা আছে। সালফার বিশেষ করে আমাদের সবথেকে ক্ষতিকর যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এটা একটু মনে রাখবা, এটা একটা সালফারের যৌগ, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডটা কোত্থেকে উৎপাদিত হয়? এইটা প্রধানত কয়লা কারখানা থেকে উৎপাদিত হয়, বা আমাদের কয়লা যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলো থেকে হাইড্রোজেন সালফাইড উৎপাদিত হয়। হাইড্রোজেন সালফাইড কিন্তু এটা খুব বিষাক্ত একটা গ্যাস।
এটা যদি আমাদের পরিবেশে 50 ppm থাকে, বায়ুতে যদি বললাম বায়ুতে হাইড্রোজেন সালফাইড 50 ppm থাকলে মৃত্যু ঘটতে পারে। 50 ppm থাকলে মৃত্যু ঘটতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। কত ppm হাইড্রোজেন সালফাইড বায়ুতে থাকলে মৃত্যু ঘটতে পারে? 50 ppm। 50 ppm বা 50 ppm হাইড্রোজেন সালফাইড বায়ুতে থাকলে মৃত্যু ঘটতে পারে। এটা ভালো করে নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো মোটামুটি এই জায়গাটুকু গেল আমাদের এখান থেকে এইটুকুই। আর আমরা নাইট্রোজেনের অক্সাইড নিয়ে আলোচনা করছি, যে ওইখানে একটু মনে রাখবা নাইট্রাস অক্সাইড হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। নাইট্রাস অক্সাইড নিরপেক্ষ, এটা অনেক সময় আসে N2O। এই নাইট্রাস অক্সাইড এটা হচ্ছে নিরপেক্ষ একটা গ্যাস, নিরপেক্ষ অক্সাইড। এবং এই নাইট্রাস অক্সাইডটাকে কি বলি আমরা? লাফিং গ্যাস বলা হয়। কি গ্যাস বলা হয়? লাফিং গ্যাস বলা হয়। এবং এটা দিয়ে আমরা কি বলি? অ্যানাস্থেসিয়ার কাজে ব্যবহৃত হয়। অ্যানাস্থেসিয়ার কাজে আমাদের এই নাইট্রাস অক্সাইড ব্যবহৃত হয়। তো মোটামুটি নাইট্রাস অক্সাইডকে একটু মনে রাখবা, এটা হচ্ছে একটা নিরপেক্ষ গ্যাস, লাফিং গ্যাস বলা হয়। মানে এটা দিলে হাসির উদ্রেক ঘটে, মানুষ হাসতে থাকে অযথা, এবং এর ফলে তাদের কি হয়? সেন্সটা ওইভাবে থাকে না, অর্থাৎ তাদের ব্যথা ট্যাথা এইভাবে অনুভূতি থাকে না। এই জন্য এটা দিয়ে অ্যানাস্থেসিয়ার কাজেও কিন্তু এটা ব্যবহৃত হতো প্রথম দিকে, এখন যদিও কম হয়, বাট এটা অ্যানাস্থেসিয়ার কাজে ব্যবহার করা যায়। তাহলে মোটামুটি এই জায়গাটুকু একটু জানলাম। পার্টিকুলারগুলোর মধ্যে আমাদের একটা দূষকের নাম মনে রাখবে, সেটা হচ্ছে PAN, অর্থাৎ পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট। পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট। এখানে একটু মুছে দিচ্ছি। PAN বা এইটা কোথায় পাওয়া যায় বা কি তৈরি করে? ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে এটার একটা গুরুত্ব আছে। ফটোকেমিক্যাল স্মোক বললাম, ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে এই পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেটের ভূমিকা আছে। তাহলে ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে কোন যৌগ? পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট যৌগ ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, হাজারিনাক্সের বই আছে এটা। ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট। এটা কি? এটা হচ্ছে বিশেষ করে যে সকল এলাকায় শিল্প কলকারখানা বেশি থাকে, ওই জায়গায় দূষণের ফলে বাদামি কালারের একটা কুয়াশার স্তর পড়ে। বাদামি কালারের একটা কুয়াশার স্তর পড়ে, যেটাকে আমরা বলি ফটোকেমিক্যাল স্মোক। এবং এই উপাদানটা হচ্ছে মেইনলি পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেটের মাধ্যমে কিন্তু এই ফটোকেমিক্যাল স্মোকটা গঠিত হয়। তাহলে এটা একটু জেনে রাখবা, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, আমাদের প্রয়োজন হবে। তো এখান থেকে আমাদের বিভিন্ন ঘনমাত্রা, দূষক উপাদানের ঘনমাত্রা একটা লিমিট আছে, যে আমাদের এই পর্যন্ত থাকলে আমাদের দূষণটাকে আমরা মোটামুটি বলতে পারি যে না, দেখা যায় যে আমাদের পরিবেশের জন্য সহনীয়, কিন্তু এর বেশি চলে গেলে তখন সেটা ক্ষতিকর হয়। এই যে PAN এর কথা বললাম, এটা কি করে? এটা হচ্ছে চোখে কিন্তু উত্তেজনা তৈরি করে, চোখের উত্তেজনা সৃষ্টি করে বা চোখের আমাদের ক্ষতি করে। এই যে পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট, যেটা এটা বললাম, চোখে উত্তেজনা সৃষ্টি করে। একটু জেনে রাখো, চোখে উত্তেজনা সৃষ্টি করে। এখন আমি বলি যে এখান থেকে প্রত্যেকের একটা নির্দিষ্ট লিমিট থাকে, যে লিমিট পর্যন্ত আর ক্ষতিকর বা আমাদের থ্রেশহোল্ড লিমিটিং একটা ভ্যালু আছে। কি বললাম? এটাকে আমরা বলি TLV। এটা কোথায়? থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু। থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু অর্থাৎ প্রথমে আমরা জানবো হোয়াট ইজ TLV অর থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু জিনিসটা কি। থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু মূলত এটা হচ্ছে, ধরো কোন একটা দূষক পদার্থ তো আমাদের চারিপাশে আছে, বাট বায়ুতে ওই নির্দিষ্ট পরিমাণের বেশি হইলে সেটা বাতাসের জন্য বা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। ধরো মনে করো যে একটা জিনিস 50 ppm পর্যন্ত থাকলে আমাদের তেমন কোনো ক্ষতি হবে না, বাট 50 ppm এর বেশি হইলেই তখন আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে। তাহলে ওই 50 ppmটাকে আমরা বলবো থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, অর্থাৎ পরিবেশে এতটুকু পর্যন্ত থাকলে ঠিক আছে, বাট এর বেশি হইলে কিন্তু সেটা পরিবেশে একটা খুবই ডেঞ্জারাস ইম্প্যাক্ট রাখবে। দ্যাটস ওয়াই পরিবেশের ন্যূনতম যে পরিমাণ থাকলে সেটা পরিবেশের জন্য সহনীয়, এবং তার থেকে বেশি হইলেই সেটা পরিবেশের মারাত্মক ক্ষতি করবে বা মানবদের মারাত্মক ক্ষতি করবে, সেটাকেই আমরা বলি TLV অর থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু। তো বিভিন্ন দূষকের একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু থাকে, যেটা ওই নির্দিষ্ট পরিমাণ ক্ষতিকর বা ওই নির্দিষ্ট পরিমাণ থাকলে খুব একটা সমস্যা হয় না। সরি, লাগছে।
ইয়েস, অ্যাসিড রেনের জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে চলো আমরা এই থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালুটা কতটা এটা একটু জানার চেষ্টা করি। টিএলভি থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু। তো তোমাদের আমরা আবার একটু স্মরণ করিয়ে দিই, আমাদের ডিএমসি টপার অলরেডি আমাদের এখানে অনলাইন এবং অফলাইন ব্যাচে কিন্তু ভর্তি চলছে, এবং আমাদের কোর্স ফি হচ্ছে 15,500 টাকা। আমাদের অফলাইনে সরাসরি কোচিং বা অফলাইন ব্রাঞ্চ রয়েছে আমাদের যশোর ও ঢাকাতে। যশোর ও ঢাকাতে আমাদের ডিএমসি টপারের ব্রাঞ্চ রয়েছে, আর তার পাশাপাশি আমাদের অনলাইনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের স্টুডেন্ট তোমরা আমাদের সাথে কানেক্টেড হতে পারবা। এবং আমরা কিন্তু টিল দা লাস্ট ডে অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগের দিন পর্যন্ত আমরা তোমাদেরকে সাথে নিয়ে এই জার্নিটাতে তোমাদের সাথে থাকবো। আর আমাদের যে মেগা ক্লাস চলছে, আজকে সেকেন্ড ক্লাস ছিল পরিবেশ রসায়নের উপরে, আমরা এরকম 10টি ক্লাস নিব এবং ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলো তোমাদের কাছে একদম পানির মতো হয়ে যাবে। এবং আমরা আমাদের লেভেল বেস্ট উইল ট্রাই অর লেভেল বেস্ট টু গিভ দ্য সলভ, এবং ইনশাল্লাহ তোমরা আশা করি বেনিফিটেড হবা এর থেকে। তো চলো আমরা আমাদের নেক্সট দিকে একটু মুভ করি, যে টিএলভি বা থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু এখানে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাদের ক্লাসগুলো কিন্তু যশোর ব্রাঞ্চেও যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো কিন্তু সব ঢাকা মেডিকেল কলেজের ভাইয়া আপুরা এবং অন্যান্য মেডিকেল কলেজে যারা অনেক এক্সপিরিয়েন্স টিচার আছেন তারা নিবেন। কারণ আমরা কিন্তু ডিএমসি টপার নামটা এরকমই, অর্থাৎ এখানে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্ট বেস, এই জন্য কিন্তু আমাদের নামগুলো এরকম। সো এই জন্য তোমরা যারা যশোরের স্টুডেন্ট আছো, ঢাকা মেডিকেল কলেজের ভাইয়া আপুরা, ইভেন জাতীয় মেয়েদের অষ্টম যে বৃষ্টি আপু আছেন উনি কিন্তু সরাসরি এসে ক্লাস নেবেন। তো তাদের সান্নিধ্যে তোমরা কিন্তু পাবা আমাদের ডিএমসি টপারে সরাসরি যারা ক্লাস করবো অফলাইন ব্রাঞ্চে। আর অনলাইন তো পাচ্ছই, অলরেডি আপু গতকালকে একটা ক্লাস নিয়েছেন, এবং আপু কিন্তু আমাদের ডিএমসি টপারের স্টুডেন্ট ছিলেন, ডিএমসি টপার থেকেই কিন্তু তিনি জাতীয় মেয়েদের অষ্টম হয়েছিলেন, এটা তোমাদের জানিয়ে দিই। তো চলো আমরা এখানে আমাদের নেক্সট স্টেপে যাই। আমাদের পিএম যেটা বলছিলাম যে থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালুটা কতটুকু কার কি থাকবে সেটা একটু জানার চেষ্টা করব। আমরা প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট গুলো জানবো, আমরা সবগুলোই এখানে আছে বাট আমরা মোস্ট ইম্পর্টেন্ট গুলো জানবো। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটার থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু বা আমাদের পরিবেশের ক্ষতিকর যে মাত্রা সেটা হচ্ছে 320 ppm। কত বললাম? 320 ppm পর্যন্ত সেটা পরিবেশের সহনীয়, বাট এর বেশি হলে সেটা পরিবেশের জন্য ক্ষতিকর হবে। কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু হচ্ছে 40 ppm। 40 ppm পর্যন্ত ঠিক আছে, বাট এর থেকে বেশি হলে এটা মারাত্মক ক্ষতি করবে। মিথেন বা হাইড্রোজেন এগুলো অতটা ইম্পর্টেন্ট না, সো আমরা এখানে আরো অনেকগুলো দেয়া আছে তোমাদের বইয়ে। অন্ততপক্ষে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড এটা মনে রাখবো, আচ্ছা বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। সালফার ডাইঅক্সাইড এটা একটু মনে রাখবো, আর হাইড্রোজেন সালফাইড। সালফার ডাইঅক্সাইড এর ক্ষেত্রে একটু মনে রাখি, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে 0.302 এবং হাইড্রোজেন সালফাইডেরও সেম 0.302, সরি এখানে 2 শূন্য হয়ে গেছে, 0.302 ppm। আসলে 3 শূন্য তো বলা যাবে না, 0.0002 ppm। তো এখন দেখো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে আরেকটা কথা তখন কিন্তু বলছি যে 50 ppm থাকলে পরিবেশে সেটা মৃত্যু ঘটাইতে পারে। এখন দুইটা কিন্তু দুইটা ভিন্ন প্রশ্ন। এটা হচ্ছে যদি বলা হয় হাইড্রোজেন সালফাইডের থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু বা পরিবেশ দূষণের লিমিটটা কত, সেটা হচ্ছে 0.0002 ppm। আর যদি বলা হয় হাইড্রোজেন সালফাইড পরিবেশে কতটুকু থাকলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, সেটার আনসার হচ্ছে 50 ppm বা 50 ppm। তাহলে দুইটা প্রশ্ন কিন্তু ভিন্ন, সেটা একটু নজর রাখবো বা খেয়াল রাখবো। তো আমাদের মোটামুটি এই জায়গাগুলো এখান থেকে ক্লিয়ার, এই জায়গায় আর তেমন কিছু আমাদের প্রয়োজন নাই। এখানে কিন্তু আরো অনেকগুলো পিপিএম এর মান কিন্তু তোমাদের বইয়ে দেয়া আছে, বাট ওইগুলো লাগবে না, কারণ আলটিমেটলি আমাদের যেগুলো প্রয়োজন আমরা শুধুমাত্র সেগুলো নিয়ে চর্চা করবো বা সেগুলোই করবো। এখানে একটা ইনফরমেশন জানা রাখি, কার্বন ডাইঅক্সাইড এটাকে বলে প্রধান গ্রিনহাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড কি? প্রধান গ্রিনহাউস গ্যাস। এই যে ওজোন স্তর, এই ওজোন স্তর কিন্তু ভাঙতেছে কে? এই গ্রিনহাউস গ্যাসগুলা কিন্তু ওজোন স্তর ভাঙতেছে। আমরা সিএফসির মান কিভাবে বের করতে হয় সেগুলোর ম্যাথমেটিক্যাল টার্ম আমরা নেক্সট ক্লাসে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপাতত আমরা এগুলোই জানলাম, একটু রিক্যাপ করবো, তারপরে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। অলরেডি আমরা 1 ঘন্টা 50 মিনিটের মতো আলহামদুলিল্লাহ ক্লাস নিয়েছি। তো আমরা এখানে এইটুকুই আমাদের আজকে, আমরা এখানে আর কি আলটিমেটলি এন্ডিং টানবো। তো তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে, আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমি একটু ওয়েট করবো, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখানে আমাকে করতে পারো, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপাতত আমাদের এই পোর্শনটুকু পর্যন্তই আমাদের আজকে ক্লাস নেওয়ার ছিল। আর এখানে আবার একটু বলি যে ওজোন স্তর, এটা কিন্তু বোঝাচ্ছে ওজোন স্তরকে, অর্থাৎ আমাদের পৃথিবীর যে গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাসটা বা আমাদের যে
কি বলে ওজোন স্তরের কাজ কি বলতো? ওজোন স্তর কিন্তু আলট্রাভায়োলেট রে আছে, এই আলট্রাভায়োলেট রেটা কিন্তু এই ওজোন স্তর কিন্তু আমাদের প্রতিরক্ষা দিচ্ছে। আলট্রাভায়োলেট রে থেকে কিন্তু ওজোন স্তরই কিন্তু আমাদেরকে বাঁচাচ্ছে। সো আলটিমেটলি আমাদের কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত ওজোন স্তরের প্রতি, আসলে সৃষ্টিকর্তার প্রতি, বিকজ অলমাইটি আল্লাহ কিন্তু এই জিনিসগুলো ক্রিয়েট করছেন। সো এখানে দেখো যে ওজোন স্তরটা আমরা বলছি, ওজোন স্তরটা থাকে কোন স্তরে এটা একটু মনে রাখবা, রিক্যাপ করি আমরা। স্ট্র্যাটোস্ফিয়ারে, গত ক্লাসে আপু বলছিলেন ওজোন স্তরটা থাকে কোন, ওজোন স্তরটা কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে ওজোন স্তরটা কোথায় থাকবে? এই কোশ্চেনটার একটু আনসার করার চেষ্টা করো তো। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকবে। এবার একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো এই যে ওজোন স্তর তো স্ট্র্যাটোস্ফিয়ারে থাকতেছে, তাহলে জেট বিমান চলে কোন স্তরে? জেট বিমান চলে কোন স্তরে বলো তো? জেট বিমান চলে কোন স্তরে, এটা বলতে পারবা? রাইট, তোমরা সবাই ঠিক মতো ধরে ফেলছো যে জেট বিমানটাও চলবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে। জেট বিমানটাও চলে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। আমরা আগের দিনের কিছু জিনিস, কিছু প্রশ্ন একটু রিপিট করার চেষ্টা করতেছি যে স্ট্র্যাটোস্ফিয়ারটাও এই জেট বিমানটা চলাচল করে। আর একটা কথা মনে রাখবা, আলট্রাভায়োলেট রে এটা যদি পৃথিবীতে আসতো তাহলে কি কোনো সমস্যা হতো? হ্যাঁ, কারণ আলট্রাভায়োলেট রে কিন্তু আমাদের স্কিনের ক্যান্সার করে, বললাম স্কিন ক্যান্সার করে। আলটিমেটলি যদি এই ওজোন স্তর না থাকতো তাহলে স্কিন ক্যান্সার কিন্তু এভেলেবেল হতো, বিশেষ করে যারা অনেক রোদে কাজ করতো। আমাদের যে ফার্মার, আমাদের বাংলাদেশ কিন্তু একটা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি। সো যারা কৃষক আছেন এরা কিন্তু প্রায় ম্যাক্সিমামই 30 বা 40 ইয়ার্সে যে কিন্তু স্কিন ক্যান্সারের শিকার হয়ে মারা যেতে পারতো। বাট আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা কি চমৎকারভাবে একটা ওজোন স্তর তৈরি করে দিয়েছেন, যার জন্য কিন্তু আমাদের দেশের মানুষের কিন্তু ওইভাবে স্কিন ক্যান্সারে আক্রান্ত হয় না বললেই চলে, মানে অ্যাবাউট 0% বলা যেতে পারে, হয়ই না, খুবই কম। তো তাহলে এইটা। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে একটু বলে রাখি, এই যে ওজোন স্তরটা এটা কিন্তু ছিদ্র হওয়ার পেছনে মেইন কারণ আমরা মানুষরা নিজেই, কারণ আমরা বিশেষ করে বিভিন্ন গ্রিন হাউস ইফেক্টের কারণে কিন্তু ওজোন স্তরটা দিন দিন ছিদ্র হয়ে যাচ্ছে। গ্রিন হাউস গ্যাসের মধ্যে কি কি রয়েছে? কার্বন ডাইঅক্সাইড রয়েছে, সিএফসি রয়েছে। তো এখানে একটু কনফিউশন সবার বাদে, যেটা আমি একটু ক্লিয়ার করি। কার্বন ডাইঅক্সাইড একটা সিএফসি, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? প্রধান গ্রিন হাউস গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড। আই রিপিট, প্রধান বা প্রিন্সিপাল গ্রিন হাউস গ্যাস ইজ কার্বন ডাইঅক্সাইড। তাহলে সিএফসিটা কি? সিএফসির নাম তো খুব বেশি শুনি। দেখো সিএফসির ক্ষমতা বেশি, যে গ্রিন হাউস ইফেক্ট বেশি হচ্ছে সিএফসি, বাট প্রধান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বিষয়টা কেমন? মনে করো তোমার যে একটা মানুষ অনেক বেশি কাজ করতে পারে, একজন মানুষ মনে করো যে ঘন্টায় 1000 টাকার কাজ করতে পারে। আবার দেখা যাচ্ছে আর যে বাকি 5 জন মানুষ তারা ঘন্টায় 300 টাকার কাজ করতে পারে। 5 জন মানুষ ঘন্টায় কত টাকা কাজ করতে পারে? 300 টাকা কাজ করে। আর একজন মানুষ যে খুব মানে কর্মঠ, সে ঘন্টায় 1000 টাকার কাজ করে পার আওয়ার। তাহলে এখন কার কাজ করার দক্ষতা বেশি, বা যদি বলা হয় যে কে সব থেকে মানে দ্রুত কাজ করতে পারে, বেশি টাকার ইনকাম করতে পারে এককভাবে, সে হচ্ছে কিন্তু ওই যে 1000 টাকা ঘন্টা ইনকাম করে। বাট সম্মিলিতভাবে যদি বলি তাহলে কিন্তু 300 টাকা করে হলেও এই যে 5 জন আছে যারা, তারা কিন্তু বেশি টাকা ইনকাম করতেছে, 1500 টাকা। তো কার্বন ডাইঅক্সাইডের বিষয়টা অনেকটা ওরকম। সিএফসি তো আমাদের পরিবেশে ওইভাবে থাকে না, পরিমাণে কম, যদিও তার গ্রিন হাউস ইফেক্টটা অনেক বেশি, বাট গ্রিন হাউস প্রভাবটা বেশি হলেও পরিমাণে যেহেতু কম থাকে এই জন্য সেটা কিন্তু প্রধান গ্রিন হাউস গ্যাস না। বাট কার্বন ডাইঅক্সাইডের গ্রিন হাউস ইফেক্ট সিএফসির তুলনায় কম হলেও পরিমাণে যেহেতু বায়ুমণ্ডলে অনেক বেশি থাকে সিএফসির তুলনায়, এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস। আর গ্রিন হাউস প্রভাব বা ইফেক্ট বেশি কার, সেটার আনসার হচ্ছে সিএফসি অর ক্লোরোফ্লোরোকার্বন। ক্লিয়ার? সিএফসি বিভিন্ন প্রকারভেদ আছে, এগুলোর সংকেত কিভাবে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা যায় এটা আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো আপাতত আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারো। আমার মনে হয় কারো প্রশ্ন নাই, ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছো। সো আমি এখানে ক্লাসটা এখানেই এন্ডিং করে দিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। এবং যারা ক্লাসটা এই মুহূর্তে দেখতে পারোনি, আশা করি এই ক্লাসটা লাইভ আকারে আমাদের গ্রুপে এবং পেজে সেভ থাকবে। তো সেখান থেকে তোমরা ক্লাসগুলো যে কোনো সময় দেখে নিতে পারো। এবং ইনশাআল্লাহ আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা ক্লাসটা আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের মেগা ক্লাস চলছে, আমাদের মেগা ক্লাসের 3য় ক্লাস ইনশাআল্লাহ আগামীকাল হবে। আগামীকালও আমরা ক্লাস নিয়ে আসবো তোমাদের সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে রিয়াক্ট দিয়ে দাও এবং মেনশন করে দাও, এবং সবাইকে এই গ্রুপে ইনভাইট করে দাও, প্লাস সবাইকে বলে দাও যারা তোমার ফ্রেন্ড আছে তাদেরকে যে এখানে আমাদের মেগা ক্লাস চলছে। আসসালামু আলাইকুম।